সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। লাইভের শুরুতেই সবাইকে সালাম, শুভেচ্ছা জানাচ্ছি। সর্বপ্রথমে আমি দুঃখিত যে আমাদের আজকে আহ, এখনো পর্যন্ত আসলে 5ই আগস্ট, এই উপলক্ষে আজকে আমার লাইভ প্রোগ্রাম। সর্বপ্রথমে আমি সবাইকে একটু শেয়ারের জন্য অনুরোধ জানাবো। আমার গেস্ট রানিং ছিলেন, এই জন্য আসলে আহ, আমার একটু লেট। আমি গেস্টকে এখনই জয়েন করাবো। তার আগে সবাই একটু বেশি বেশি করে আমার লাইভটি শেয়ার করার চেষ্টা করবেন। আর সাউন্ড ঠিক আছে কিনা আমি একটু চেক করে নিই, যে আমাকে শোনা যায় কিনা। যদিও খুবই সংক্ষিপ্ত, বেশ কিছু কথা বলবো মাঝে মধ্যে। লাইভ করলে ভালোই লাগে, সবার সাথে কানেক্টিভিটি থাকা যায়। আমি একটু ইসলামকে নক দিই যে আজকে আমার লাইভে জুলাই আন্দোলনের একজন সক্রিয় যোদ্ধা। জুলাইয়ের সময় আমি দেখেছি যে আন্দোলনের সময় সে ব্যাপক সক্রিয় ভূমিকা পালন করেছে। আমার শুধু ভূমিকাই পালন করেনি, সে আন্দোলনের সম্মুখজারীর যোদ্ধা ছিলেন। আমাদের ছোট ভাই সেই সময় আন্দোলন করেছে, সরকার পতনের আন্দোলন থেকে শুরু করে যে কোঠা বিরোধী আন্দোলন যেটাই বলেন, সেখানে আসলে আমরা তার 2 বছর যে পূর্তি, এই 2 বছরে প্রাপ্তি অপ্রাপ্তি বাংলাদেশ নিয়ে বেশ কিছু বিষয় নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। আশা করছি আপনারা সহযোগিতা করবেন। আসলে বাংলাদেশের নেটওয়ার্কে একটু সমস্যা হয়, আমরা চেষ্টা করতেছি। আমি ইসলামকে অ্যাড, আই থিঙ্ক আমরা মনে হয় পেয়ে গেছি। সবাইকে শুভেচ্ছা। আমি ইতিমধ্যেই জানিয়েছিলাম যে আমাদের ইসলাম শোনা যায় কিনা। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, শোনা যাচ্ছে, লাইন ক্লিয়ার আছে। আমাকে কি দেখা যায়? আপনাকে অন্ধকার ভাই, দেখা যাচ্ছে না তো। মানে আমিও তো বুঝছি না, আমার কাছে তোমারই অন্ধকার লাগতেছে। আহ, এটা বুঝতে না, এটা কি কোনো সমস্যা উম, নাকি এমনিতে এটা ঠিক হয়ে যাবে কিনা? আমি একটু অন্য জায়গা থেকে একটু দেখি তো কি অবস্থা। আচ্ছা, অন্য মোবাইল থেকে একটু দেখি। হ্যাঁ, কি ভাই? মানে এটা অন্য কোনো সমস্যার কারণে হচ্ছে কিনা, এটা সেটিং এ তো সমস্যার কথা না। না, অন্য মোবাইলে সমস্যা নেই, উই আর ক্যারি অন। হ্যাঁ, আহ, ইসলাম অন্য মোবাইলে আমাদের দুজনকে দেখা যাচ্ছে, বাট আমি এখানে কেন অন্ধকার লাগতেছে আই ডোন্ট নো। হ্যাঁ এই যে ভাই, আমিও এখানে আপনাকে কিন্তু দেখতে পাচ্ছি না, অন্ধকার। এটা দেখা যায়। উম, শুধু আপনার ফেসটা অন্ধকার, তাছাড়া সবকিছুই দেখা যাচ্ছে আরে ভাই। অন্য মোবাইলে তো দেখতে পাচ্ছি। ও, আচ্ছা, যাই হোক, দেখি এভাবে শুরু করি। যেহেতু অন্য জি। মোবাইলে দেখা যাচ্ছে, তো একটা ইয়ে হবে আর কি। যাই হোক, অনুষ্ঠানের প্রথমে আমি যে পরিচয়টি দিয়েছি, জুলাই যোদ্ধা বলেছি, কারণ হচ্ছে জুলাইয়ের সময় ইসলামের সক্রিয় একটি ভূমিকা ছিল, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এবং আমি ইসলামকে এখানে দেখতে পেলে আমার খুবই ভালো লাগতো। আমি সামনাসামনি আসলে দেখতে পাচ্ছি না। আহ, দেখি একটু চেষ্টা করে। হ্যাঁ, জি জি। তো অনেকেই জয়েন করেছে। এখানে রিমুভ অপশন ছাড়া আর কোনো অপশন নেই। আচ্ছা, রিমুভ করে আবার আমাকে জয়েন দিয়ে তো ভাই। আর আচ্ছা, ঠিক আছে, আমি একটু রিমুভ করে আবার জয়েন দিই। হ্যাঁ, আচ্ছা, আমি রিকোয়েস্ট পাঠাই, তাহলে হয়তো হবে কিনা দেখি। হ্যাঁ, আমি আসলে সবাইকে একটু অনুরোধ জানাবো একটু থাকার জন্য।
সবাইকে একটু অনুরোধ জানাচ্ছি। এটা নেটওয়ার্কের কারণে অনেক সময় হয়, দেখি নেটওয়ার্কের কারণে কিনা। আহ, এটা কি নেটওয়ার্কের কারণে হচ্ছে না এমনিতেই সেটিং এর সমস্যা, বুঝতেছি না। ইসলাম শোনা যায়? হ্যাঁ ভাই, সবকিছু শোনা যায়। আমারে কি দেখা যাচ্ছে? না, আপনাকে দেখা যাচ্ছে না আগের মতোই। এটা আসলে সমস্যাটা কোথায় আমি বুঝতেছি না। আমার তো এই সেটিং সম্বন্ধে জানাও নাই। ইজিলি তো দেখা যাওয়ার কথা, তাই না? হুম। অন্য ফোন থেকে দেখা যায় কিনা আমি আরেকটা ফোন দিয়ে ট্রাই করে দেখবো। অন্যরা আমাদের কিন্তু দেখতে পাচ্ছে, হ্যাঁ। ও আচ্ছা, তাইলে আমরা কথা বলি। হ্যাঁ, আমরা কথা বলি, যদি নেটওয়ার্কের কারণে হয় আমার মনে হয় এটা ঠিক হয়ে যাবে। আহ, আমরা একটু স্ক্রিনে একটু পিছিয়ে গেলে মনে হয় জুমটা ভালো হবে, একটু সবাই দেখতে পাবে। ইসলাম, এটা হচ্ছে আমাদের ইয়ে করতে হবে। আমি চাই যে তোমার আইডিতে এটা শেয়ার হয়ে যাক, যাতে তোমার, আমি তুমি করে বলি, হ্যাঁ। হ্যাঁ, যেমন খুব না ছোট না না, ছোট ভাই, এই সমস্যা জন্য না। তুমি করে বলতেছি। আমি অলরেডি শেয়ার করছি ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা অন্যরা কিন্তু দেখতে পাচ্ছে, হ্যাঁ। জি। আমরা দুজন আছি, এটা আমরা কন্টিনিউ করি, ওইটা হয়তো বা ঠিক হয়ে যাবে। আহ, যাই হোক, আমি আজকের যে 5ই আগস্ট 2024 সালে 5ই আগস্টে বাংলাদেশের একটি আন্দোলনের মাধ্যমে, যে আন্দোলনটি শুরু হয় কোটা আন্দোলন দিয়ে এবং পরবর্তীতে সেটি আসলে এক দফা দাবিতে পরিণত হয়। এই আন্দোলনের প্রেক্ষাপট এই আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে আসলে শেখ হাসিনা সরকারের পতন হয়। তারপরে ইত্যাদি বিষয়গুলো সবাই মোটামুটি জানে। আজকে আমাদের লাইভের মুখ্য বিষয় হচ্ছে যে আমরা আসলে কেমন বাংলাদেশ পেলাম। আমাদের ক্যাপশন আমি লিখেছি যে জুলাই আন্দোলনের 2 বছরে আন্দোলনকারীরা আসলে কেমন বাংলাদেশ পেল। আমরা কি দেশকে হারিয়ে ফেললাম? যা বলছিলাম যে কেমন বাংলাদেশ আসলে আমরা পেলাম, বা জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে একজনকে আমরা আজকে আমাদের এখানে নিয়ে আসতে সক্ষম হয়েছি। আমরা তার কথা শুনবো যে তারা কেমন বাংলাদেশ চেয়েছিল এবং আহ, কেমন বাংলাদেশ, যেমন বাংলাদেশ তারা পেয়েছিল তেমন বাংলাদেশ তারা পেয়েছেন কিনা। বেশ কিছু প্রশ্ন থাকবে, প্রশ্নের বিশ্লেষণ থাকবে। আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, আর পারলে আমাদের লাইভগুলো একটু শেয়ার করবেন। যাতে আপনাদের মতামত, আমাদের একটু টেকনিক্যাল সমস্যা, আমি আসলে নেটের কারণে একটু সমস্যা হচ্ছে। এখানে অনেকেই জয়েন হয়েছেন, আমার প্রিয় মানুষ অনেকেই আছেন। তারাও যদি যুক্ত হতে চান অবশ্যই আমি বেশি সময় নিয়ে নিচ্ছি। আমার গেস্ট চলে এসেছে, আমরা শুরু করি। ইসলাম, আমরা শুরু করি। একটু অবশ্যই নেটওয়ার্কের ভাই। সমস্যা, আমরা ওভার করি, ঠিক আছে? আমার প্রশ্নটা ছিল, তুমি শুনছো কিনা? জি ভাই, যেহেতু শুনতে ছোট, পাচ্ছি। আসলে আমরা যেমন বাংলাদেশ চেয়েছিলাম 2 বছরে, জুলাই যোদ্ধা হিসাবে তোমার এই 2 বছরে আন্দোলনের প্রেক্ষাপট কি, এবং 2 বছরে যে নতুন বাংলাদেশ চেয়েছিল জুলাই যোদ্ধারা, কতটুকু পূরণ হয়েছে বলে মনে করো? আসসালামু আলাইকুম। হাসান ভাই কম বেশি আমার পরিচয় দিয়েছে।
আন্দোলনে প্রথম সারির বললে ভুল হবে না, আমি প্রথম থেকে আন্দোলনে সক্রিয় ছিলাম এবং কখনো গল্প করি না যে আমি আন্দোলনে ছিলাম, এই জন্য আমি মানে কোনো ফেভার নিই নাই আর কি। একটা হুম। আন্দোলনের কিন্তু মানে কম বেশি একটা আন্দোলন কখন হয়, যখন একের পর এক অনবিচার হয়ে যাচ্ছে তখন কিন্তু একটা দেশের মানুষজন ক্ষেপে যায়। তখন কিন্তু এর উপর ডিপেন্ড করে একটা আন্দোলন শুরু হয়। আন্দোলনে আপনিও জানেন, আন্দোলনকে প্রথম থেকে কিন্তু সরকার বিরোধী আন্দোলন রূপ নেয় নাই। প্রথমে কিছু দাবি দাওয়া ছিল, এই দাবি দাওয়া গুলো প্রথমে মাইনে না নেওয়ার ফলে কিন্তু আস্তে আস্তে আন্দোলনটা এক দফাতে গড়ে। আর একটা বৈষম্য সব মানে সংক্ষিপ্ত আকারে যদি আমি আপনাকে বলি, একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য আমরা আন্দোলন করছিলাম এবং এই আন্দোলনে মানে আমাদের কোনো কিছুই পূর্ণতা পায়নি। যাই হোক, এইটাই শুধু বলবো যে আমরা একটা বৈষম্যহীন একটা বাংলাদেশ চাইছিলাম। আহ, বৈষম্যহীন বাংলাদেশ, যে জি বাংলাদেশে ভাই। কোটা থাকবে না, বিভিন্ন বৈষম্য থাকবে না, বিভিন্ন বিষয় থাকবে না। আসলে হ্যাঁ, 2 বছর যেমন পরে কি বৈষম্যহীন বাংলাদেশ, কি 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 মনে গণতান্ত্রিক হচ্ছে যে, বাংলাদেশ। হ্যাঁ, কি মনে হচ্ছে হ্যাঁ। যে বৈষম্যহীন বাংলাদেশ কি পাওয়া গেছে কিনা, বা কতটুকু পাওয়া গেল? আর আমি যদি আপনাকে ঘুরাই পেঁচাই না বলি, যে জন্য আন্দোলন করা, সেটা যদি আপনি 100 রেটিং দেন, এর মধ্যে থেকে আমার মনে হয় না 0.01% আমাদের পূর্ণতা দিছে। সবচাইতে আমাদের এক্সপেকটেশনে একদম ধরতে গেলে মানে ডক্টর ইউনূস, আমি যদি মানে কি বলবো, উনি আমাদের আন্দোলনটা প্রথমেই ধূলিসাৎ করে দিছে। উনি কোনো কিছুই পূর্ণতা তো দেয়নি। আমাদের এক্সপেকটেশন ছিল হাই, কিন্তু উনি আমাদের কোনো কিছুই দিতে পারে নাই। উনি প্রথম থেকেই মানে একটার পর একটা ভুল সিদ্ধান্তে ওখানে আমাদের আন্দোলনটা ধূলিসাৎ হয়ে গেছে আমি বলবো। আহ, উপদেষ্টাদের নিয়োগ কিন্তু ছাত্ররাই দিয়েছিলেন, এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নিয়োগই কিন্তু ছাত্র দিয়েছিলেন। এই প্রধান উপদেষ্টার নিয়োগ থেকে শুরু করে সবকিছু যে ছাত্ররা দিয়েছিল, এবং ছাত্ররা সরকারেও গিয়েছিলেন, তারপরেও ছাত্ররা সরকারে থাকার পরেও কেন মনে হচ্ছে তোমার কাছে, সক্রিয় আন্দোলনকারী হিসাবে, আহ, যে আশাটা তারা পূরণ করতে পারলো না, তাদের ব্যর্থতা কি মনে হয়? আহ এর মধ্যে আমার মনে হয় আন্দোলনে যাদের হাতে আমরা ক্ষমতা হস্তান্তর করেছি, তারা মনে হয় না যে এই ব্যাপারে সত্যিকারের মানে তারা দেশপ্রেম দেখাইছে। কারণ এর মধ্যে যারা প্রকৃত আন্দোলনকারী তারা কিন্তু ঘরে ফিরে গেছে ভাই। আর যারা হ্যাঁ। উঁচু উঁচু পদে গেছে তারা হচ্ছে প্রকৃতপক্ষে তারা দুর্নীতিবাজ। দেখেন, ডক্টর ইউনূসকে ক্ষমতা দেওয়া হলো কিন্তু ওর গ্রামীণ ব্যাংকের নামে যতগুলো মামলা ছিল এগুলো উনি সবকিছু উইথড্র করে নিল। কর ফাঁকি দেওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের সবকিছু কিন্তু উনি লিগ্যাল ওয়েতে সেইগুলা সমাধান হয় নাই ভাই। ওইগুলা সবকিছু ছয়শো উনি ছয়শো ছেষট্টি কোটি টাকা তার কর, নিজের কর নিজেই মাফ করে নিয়েছেন। তিনি কিন্তু নিজের হ্যাঁ, দুর্নীতি বা অনেক কিছু নিজে ফেস করেননি। এক্সিকিউটিভ অর্ডারে হ্যাঁ, তার নামে সবকিছু, এবং অনেকগুলো ব্যবসা তিনি শুরু করেছিলেন, এবং সেগুলো লাইসেন্স নিয়েছেন। এই বয়সে আসলে এত ব্যবসা বাণিজ্য কি তার প্রয়োজন ছিল কিনা, কি মনে করো? হ্যাঁ। দেখেন ভাই, আমি প্রথমেই বলেছি আমাদের এক্সপেকটেশন ছিল বৈষম্যহীন একটা বাংলাদেশ। আর যেখানে চাকরি, শিক্ষা, সুযোগ সুবিধা, যোগ্যতার ভিত্তিতে সবকিছু নির্ধারিত হবে। আবার চাইছি গণতান্ত্রিক একটা বাংলাদেশ যেখানে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে এবং জনগণের মানে সবকিছু জনগণ ডিসাইড করবে। আর একটা আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, সেখানে যেখানে আইন সবার জন্য সমান এবং বিচার ব্যবস্থা স্বাধীন হবে। কিন্তু এখানে দেখেন, আপনি হয়তো বুঝতে পারছেন, যতগুলো মামলার কথা আপনি বললেন, প্রত্যেকটা মামলা যদি অন্য একটা সরকার যায়, কখনো সেইগুলা যদি আবার সুষ্ঠুভাবে তদন্ত করা হয়, সেখানে অবশ্যই এর ভিতরে প্রমাণ পাবে যে এই মামলাগুলো সঠিকভাবে বিচার প্রক্রিয়ার মাধ্যমে সমাধান হয় নাই। উনি নিজের হস্তক্ষেপ অনুযায়ী এই মামলাগুলো আপনার ফোর্স করে নিজের মানে আয়ত্তে আনছে। আচ্ছা, আমরা বেশ কিছু টপিকস নিয়ে আলোচনা করতেছি, আলোচনা বড় করবো না, বড় করলে দর্শক থাকে না। এবং আমরা আজকে প্রথম করছি, আমার ভুল ত্রুটি হইলে যেন দর্শক ক্ষমা দৃষ্টিতে দেখে। তুমি যে জোলাই যোদ্ধা, এটা অনেকে মনে করবে আমি তোমাকে জোলাই যোদ্ধা বানিয়ে নিয়ে এসেছি। ওই দিনের 1 মিনিটে জোলাই যোদ্ধা প্রমাণ করতে হচ্ছে, এখন সবকিছু প্রমাণ করা লাগে। আহ, ওই জুলাইয়ে যে সক্রিয়তা তোমার ছিল, সেই বিষয়ে একটু বলো যে কি কি করেছো, বা সংক্ষিপ্ত, একেবারে সংক্ষিপ্ত যদি বলা যায়। আমি একেবারে সংক্ষিপ্ত আকারে যদি বলি,
আমার প্রমাণ করার এমনও কোনো উচিত মানে দরকার পড়ে নাই যে আমি জুলাই যোদ্ধা হিসেবে আমার কোনো সরকারি ভাবে আমি কোনো অনুদান সংগ্রহ করব, কি আমি কোনো বড় পদ বাগায় নেব। যারা জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত মানে পরিচয় দেয় মানুষের কাছে, তারা অবশ্যই কোনো না কোনো ভাবে মানে সুযোগ। সুবিধা ভোগ করার জন্য জুলাই যোদ্ধা পরিচয় দেয় আমার মনে হয়। মানে যারা প্রকাশ করে সব সময়, কিন্তু আমার মনে হ্যাঁ, হয় না যে আমি এগুলা প্রকাশ করে মানুষকে প্রমাণ দিয়ে মানে আমি কোনো পদ বাগায় নেব কিংবা কোনো সুবিধা নেব। শুধু এটুকু বলবো, কেউ যদি প্রমাণ চায়, আমি শুধু হ্যাঁ, যে সুপার শপ দোকান থেকে, স্বপ্ন সুপার শপ আছে, বিভিন্ন দোকান থেকে অ্যাটলিস্ট 32,000 টাকার পানি কিনছিলাম। এই পানিগুলো আমি রাজশাহী সহ রাজশাহীতে থাকাকালীন রাজশাহীতে বিতরণ করছি, কুষ্টিয়াতে থাকাকালীন কুষ্টিয়াতে। কুষ্টিয়াতে আচ্ছা। বিতরণ করছি। তো আমার ওই পানির রিসিট গুলো আছে। আমি তো আর এত পানি আমি পানির ব্যবসা করি না। ওই পানিগুলো হ্যাঁ, বিতরণ করা থেকে শুরু করে পাঁচই মানে ক্ষমতা থেকে শেখ হাসিনা চলে যাওয়ার আগ পর্যন্ত আমি যাদের সঙ্গে নিয়মিত অটোতে কুষ্টিয়াতে আসতাম, তারা অনেকেই এখন লাইভে এই যে আপনার এখানে দেখছে, তারা সবাই জানে এবং আমাদের তো ছবি আছে অবশ্যই। আর এগুলা আমি হ্যাঁ। মনে হয় না যে প্রমাণ দিয়ে আমি আহামরি কিছু করতে পারবো, আর কিছু করতেও চাই। আসলে আবার একটা জটিল প্রশ্নে যাই, এটা আসলে দর্শকদের জানানোর জন্যই আমি করলাম। জুলাই আন্দোলনে তোমার সক্রিয়তা আমরা দেখেছি। আহ, আসলে কি এই আন্দোলনকে পুঁজি করে ছাত্রদের মধ্যে কিছু মানুষ এটাকে নিয়ে ব্যবসা করেছে কিনা তোমার কি মনে হয়? অবশ্যই ভাই, আপনি একটু ঠান্ডা মাথায় আমি চিন্তা করে বুঝতে পারবেন। আমি প্রথমেই বলেছি, যারা প্রকৃত আন্দোলন করে পরিবর্তন চাইছে, আমি এখানে উদাহরণ হিসেবে আমি আমাকেও বলতে পারি। এবং আমার আমার একটা ফাউন্ডেশন আছে, আপনি জানেন, আলফানা হ্যাঁ, ফাউন্ডেশন আমাদের ফাউন্ডেশন। এখানে আমি বেশ কিছু নাম এখানে নিতে পারি, জুয়েল আছে, জাফর আছে, তারপরে ইমাম ভাই আছে, অনেক ছেলে এবং পেলে আছে। সবার সাথে আমি নিজেও কানেক্টেড, তারা খুবই অ্যাক্টিভ ছিল। হ্যাঁ, এরা কখনো আমার মনে হয় না কোনো সিঙ্গেল 10 টাকার জন্য এরা পরিচয় দিছে যে আমি আন্দোলনে ছিলাম, আমি জুলাই যোদ্ধা, আমাকে এই জাদুঘর এখন বন্ধ হয়ে গেছে, এখানে ঢুকতে দেন। কথার কথা, মানে হাসপাতালে মনে করেন একটা অফ টাইম যাচ্ছে কিংবা স্টেশনে টিকিট কাউন্টার বন্ধ হয়ে গেছে, ওনারা পরিচয় দিয়ে ফোর্স করে এটা ওপেন করাচ্ছে। মানে এরকম কোনো সিঙ্গেলও কিছু বলতে পারবেন না যে আমরা 1 টাকার কোনো এরকম কোনো মানে ফেভার নিছি। আমার কথা হয়তো আপনি বুঝতে পারছেন ভাই। হ্যাঁ, কিন্তু কিন্তু আমি দর্শকও এমনও বুঝতে লোক পারছে। দেখছি, আমি এমনও হ্যাঁ, লোক দেখছি যারা আন্দোলনে কোনো ভূমিকাই পালন করে নাই। তারা আমরা তো কোনো পদে নাই, তারা বড় পদে আছে। মনে করেন সেন্ট্রালে কোনো ভালো পদে আছে, এনসিপি তে ভালো পদে আছে। আন্দোলনে ওই সময় আমরা তাদেরকে খুঁজেই পাইনি ভাই। আমি চৌরাশ মোড়ে আমার এখনো মনে আছে, আমি 320 টাকা দিয়ে টায়ার কিনছিলাম। ওই টায়ারটা রাস্তার হুম। মাঝখানে জ্বালানো হয়। তো মানে ওই টায়ারটা জ্বালানোর জন্য যে টাকা লাগে ওইটা আমি দিছি, ম্যাচ কেনার জন্য যে টাকা লাগে ওইটা আমি দিছি। কিন্তু উনি নাকি আন্দোলনে আমার সঙ্গেই ছিল এবং আমাকে প্রশ্ন করে যে আমি নাকি আন্দোলনে ছিলাম না ভাই। এগুলা হাসি ভাই। যারা, আমি তো প্রথম থেকেই বলছি ভাই, যারা আন্দোলন করছে তারা দেশের জন্য আন্দোলন করছে, তারা কোনো ফেভার নেওয়ার জন্য আন্দোলন করে নাই। 5ই আগস্টের পর শেখ হাসিনা সরকার পতন হওয়ার পরে তোমার কি মনে হয়েছে যে বিশেষ কোন দল এই আন্দোলনকে পুঁজি করে তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করেছে, এগুলো মনে হয় কিনা? ভাই দেখেন, একটা আন্দোলন যখন হয় মানে মানে সবাই এটার মানে পুঁজি করার চেষ্টা করে ভাই। প্রত্যেকটা দেশে, আপনি নেপালের ক্ষেত্রে যদি ধরেন, সব হ্যাঁ, জায়গাতেই। আর এই আন্দোলনে আপনি একা সফল হচ্ছেন, কিন্তু আপনার সফলতা দেখে কিন্তু আরেকজন হিংসা করবে এবং বলবে আমার দ্বারা, মনে করেন আপনি কোনো একটা ভালো জব পাইলেন, কিন্তু কখনো কখনো যদি ভালো উচ্চ লেভেলে যান, তখন পরিচয় দেবে হাসান আমার মানে এই আত্মীয় হয়, অমুক আমার এই আত্মীয় হয়। কিন্তু হ্যাঁ, আপনি ভালো যখন জায়গায় খারাপ গেলে তো পর্যায়ে সবাই। কিন্তু খারাপ পর্যায়ে আপনি যখন যাবেন, তখন আপনার পরিচয় কেউ দিতে চাইবে না। ঠিক তেমনি এই আন্দোলনে যখনই ছাত্র জনতা মানে সফল হয়েছে, তখনই বিভিন্ন দল বলছে এই আন্দোলন আমরা সফল করছি। যেমন বিএনপি বলছে এই আন্দোলনে এক দফা এক দাবি নাকি তারেক রহমান বাস্তবায়ন করছে। তারপরে এনসিপি থেকে বলছে এটা নাহিদ করছে। জামাত থেকে বলছে, মানে ডক্টর বিভিন্ন শফিকুর রহমান ধরনের নাম করছে। আছে। জি, ওই নামগুলো মুখে আনতাম না, আমি আপনাকে উদাহরণ দেওয়ার জন্য নামগুলো বলতেছি। না, না, তারা দেখেন রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের নাম আলোচনায় আসতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। হ্যাঁ,
কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন নাম সামনে আসতেছে, কিন্তু আপনি কি এখন পর্যন্ত বলতে পারবেন কোন দল বলছে যে আমি এই আন্দোলনে? দেখেন ভাই, আপনি হচ্ছে এরশাদের দলের নাম কি ভাই? জাতীয় পার্টি। জাতীয় পার্টি। জাতীয় পার্টিও ইভেন বলছে যে এই আন্দোলনে নাকি তারাই ভূমিকায় ছিল। কিন্তু আপনি কি মনে করেন যে এই আন্দোলনে কেউ ছিল না? এমন কোন দল বলছে যে আমরা ছিলাম না? আওয়ামী লীগ বাদে প্রত্যেকটা দলই এই আন্দোলনে ছিল। এটা আসলে সর্বপ্রথমে তো কোটার ব্যাপারটা নিয়ে শুরু হয়, এবং কোটার বিরুদ্ধে আমিও ছিলাম, যে কেন আমি কোটায় থাকবো। আসলে জি সংক্ষিপ্ত প্রশ্ন করি, আসলে কোটা গেছে না এখনো আছে, কি মনে হয়? ভাই, আমি প্রথমেই হয়তো আপনি শুনছেন আমি বলছি এই আন্দোলন আমরা যেই এক্সপেকটেশন নিয়ে আন্দোলন করছি তার কোনো কিছুই বাস্তবায়ন হয় নাই, 0.0.01। এইটাও যদি আপনি বলেন এইটাও, বরঞ্চ আমরা একটা বাংলায় একটা কথা আছে না, সুখে থাকতে ভূতে আচ্ছা, গেলাই। আমি চাইবো যে আহ, তারা যেন আমাদের লাইভ গুলো একটু শেয়ার করেন। আহ, এ- ইসলাম শোনা যায়? সুখে থাকতে ভূতে গেলাই। তো এটা আমার মনে হচ্ছে ভাই, আমরা দেশ যে এই পরিস্থিতিতে ছিল, আওয়ামী লীগ যে সম্পূর্ণ সবকিছু ভালো করতেছিল এটা না, আমি কিন্তু আওয়ামী লীগের পক্ষ নিয়ে আপনাকে এখন পর্যন্ত আমার মনে হয় আমি আওয়ামী সিঙ্গেল লীগ কোন খুব খারাপ স্টুডেন্ট। ছিল। আওয়ামী লীগ খুব খারাপ ছিল, এই জন্য মানুষ তাকে পতন করেছে। আমাদের আজকের বিষয়টা হচ্ছে, আমি আওয়ামী লীগের কথাই এখনো তুলি নাই, কিন্তু 2 বছরের আন্দোলনের পরে বাংলাদেশের মানুষ কেমন আছে, জুলাই যোদ্ধারা মধ্যে সবাই তো একবারে কথা বলবে না, একজন হয়তো বলবে। আহ উদ্দেশ্য হচ্ছে যে নতুন বাংলাদেশ কেমন, বা কেমন চলছে নতুন বাংলাদেশ, এটাই হচ্ছে আমার মূল কথা ছিল। আরেকটি বিষয় হচ্ছে আহ, আইন শৃঙ্খলা। কথা বলতে গেলে আওয়ামী লীগের পিরিয়ড আসবেই। আওয়ামী লীগ নাই নাই করতে করতে কিন্তু প্রতিদিনই আওয়ামী লীগের কথা হচ্ছে, শেখ হাসিনার কথা হচ্ছে। এবং যারা সরকারি আছেন তারাও বলতেছেন আওয়ামী লীগের কথা বলা নিষেধ, কিন্তু আওয়ামী লীগ বাদে কোনো বক্তৃতাই হচ্ছে না। এটা তো বাস্তবতা নাকি? হ্যাঁ ভাই, এটা ঠিক বলছেন। দেখেন, অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু আন্দোলনগুলো হয়েছিল, তার মধ্যে নিরাপদ ও মানবিক সমাজ, মত প্রকাশের স্বাধীনতা। কিন্তু হুম। দেখেন এখানে কি হ্যাঁ, মত প্রকাশের স্বাধীনতা আদৌ হচ্ছে? যে এই সময় আমি আর আপনি কথা বলছি, এই সময় মাগুরাতে হ্যাঁ, সাকিব আল হাসানের বাড়িতে হামলা, এটা কি আমাদের এটা তো কাম্য? তার ব্যক্তিগত এটার স্বাধীনতা জন্য কিনা? হ্যাঁ, সাকিবের কথা মেরে আসুন এইটার তাহলে। জন্য তুমি আসছো। হ্যাঁ, হ্যাঁ, এইটাই কি আমরা, এটা কি ব্যক্তি স্বাধীনতা ভাই? দেখেন, মানে আমি আওয়ামী লীগ করি না, আমি বিএনপিও করি না, আমি একটা সাধারণ দল করি, কিন্তু এই দলের পক্ষে মানুষ, বিপক্ষে আমার মত সাধারণ থাকবেই। নাগরিক। হ্যাঁ, আমার পক্ষে বিপক্ষে মত থাকবেই। আমি আপনার একটা মত দিলাম, আমার এই মত আপনার পছন্দ হইতেই হবে তা না কিন্তু। আপনি আমার মতকে হুম। শ্রদ্ধা করবেন না, অসম্মান করবেন, আমার বাড়িঘর পুড়াই দেবেন, এটা কোন স্বাধীনতা ভাই? এটার জন্য তো আমরা করি নাই, এইগুলো 5 আন্দোলন তারিখের করি নাই। আন্দোলনের পরে সাকিব আল হাসানের এক্সাম্পল, সাকিব আল হাসানের নিজস্ব ব্যক্তিত্ব আছে, এবং সাকিব আল হাসানের তো ব্যক্তি স্বাধীনতা আছে, এটা তো মানতে হবে। তার আওয়ামী লীগ হুম, ভালো লাগে, সে আওয়ামী লীগ করতেই পারে। যদি আওয়ামী লীগ ভালো অবশ্যই। লেগে যদি সে ভালো কিছু করে, সেটা তো ভালো কিছু, সেটা কি তোমরা গ্রহণ করবে কিনা? হ্যাঁ ভাই, এখানে আমি আরেকটা কথা বললাম না, আপনি কিছুক্ষণ আগে একটা প্রশ্ন করলেন যে এই আন্দোলনে কেউ সুবিধা ভোগ করছে কিনা। দেখেন, আন্দোলনে সুবিধা ভোগ করছে কে দেখবেন, ক্রিকেট বোর্ডের মধ্যে থেকে সুবিধা ভোগ করছে তামিম ইকবাল। দেখেন ভাই, উনি মানে কি বলবো, আপনি নিজেই বুঝতে পারছেন, এখানে যারা অডিয়েন্স আছে তারাও জানে তামিম ইকবাল কিভাবে সুবিধা সব ভোগ করছে। প্রধানমন্ত্রীকে সে তেল দেয়, তেল দেয়, হ্যাঁ, তেল তেল। সাকিব আল হাসান কিন্তু তেল দেয় না, এটা এটা বাস্তব। সাকিব আল হাসানের স্টেটটা ভাই, স্টেট ফরওয়ার্ড, সাকিবকে এবং আপনার অপছন্দ হইতেই বাংলাদেশের পারে, সাকিবকে আপনার অপছন্দ কিন্তু হইতেই তারপরে পারে, ঘৃণা হইতেই পারে, তার হ্যাঁ, বাড়ি কি আপনি পুড়াই দেবেন ভাই? আওয়ামী লীগ থাকাকালীন আমার মনে হয় না এইভাবে কারোর বাড়িঘর পুড়াই দিয়েছে কিনা, কেউ যদি কোনো প্রমাণ থাকে একটু ইনবক্সে দিয়েন। এই দিক থেকে আমি আওয়ামী লীগকে ভালো বলবোই ভাই। কারণ দেখেন, উ- মানে অতটাও বাক স্বাধীনতা যদি না থাকে, এতটাও খারাপ অবস্থানে ছিল না যে আওয়ামী লীগ কারোর বাড়িঘর পুড়াই দিছে। এখন যেহেতু তুমি ভাই এই কথাটি বলেই দিলে, আহ, ইতিপূর্বে আমাদের যে এলাকায় ভাই, আমি আন্দোলনকারীরা কি একটু চেয়েছিল একটু যে অ্যাড করি প্রত্যেকটি ভাই, আওয়ামী লীগের একটু অ্যাড হাজার একটু হাজার অ্যাড করি। ব্যবসা ব্যবসা প্রতিষ্ঠান, হ্যাঁ হ্যাঁ শিওর। আমি একটু অ্যাড করি। এটা পার্সোনালি নিয়ে নাই আমি, আমি আওয়ামী লীগের অনেক বড় বড় নেতাদের ছেলের সঙ্গে আমার উঠা বসা আছে, আপনি জানেন। কিন্তু আমি হুম। কোনো মিথ্যা কথা বলবো না, আন্দোলনের সময় এমন হয়েছে আমি সারাদিন ওর হ্যাঁ, সঙ্গে ঘোরাঘুরি করছি, মানে অনেকটা হ্যাঁ, সময় ঘোরাঘুরি করছি, আবার দুপুর টাইমে আমি কুষ্টিয়াতে মুভ করছি আন্দোলন করার জন্য। ও কিন্তু জানে আমি হুম, আন্দোলন করতেছি। যেমন আমি হ্যাঁ, আমাদের বল্লভপুরের খাকসার নেতার ছেলের কথাই বলবো, মিল্টন।
তো আমি কোনো মিথ্যা বলবো না ভাই, আমি এমনও দিন হ্যাঁ, আছে ওর ওর সঙ্গে কথা বলে আমি আবার আন্দোলনে চলে আসছি। তো ও কখনো বলে নাই যে ইসলাম, তুই আন্দোলনে যাস না, কি এটা করিস না, এই পোস্ট দিস না। আমরা যেদিন সকালে কুষ্টিয়া ব্যাপী সম্পূর্ণ র্যালি করলাম, যে হুম, সবাই আমরা কুষ্টিয়াতে মুভ করব, আমি পোস্ট দিছিলাম, ওটা 12,000 রিয়াক্ট, 12,000 মানে রেসপন্স পাইছিল। ওইটা পরবর্তীতে আমি একটু ভয়ে ডিলিট করে দিছি, কিন্তু আমার কাছে স্ক্রিনশট আছে এখনো পর্যন্ত। তো ওই দিনও আমাকে বলে নাই যে হচ্ছে আন্দোলনে যাস না। কিন্তু দেখেন ভাই, সরকার পতনের পরে ওই দিনই পরের দিনই ওর বাড়িঘর, খাকসার নেতার বাড়িঘর পুড়াই দেওয়া হয়েছে ভাই। মানে এটা পুরো খাকসান খারাপ। নেতার একটা উদাহরণ। বাংলা, তুমি হ্যাঁ, কি মনে আমি করো যে এই আমি যে একটা উদাহরণ দিচ্ছি ভাই, দেখেন হ্যাঁ, আমরা তো পুরাইনি, আমরা আন্দোলনের না, প্রথম সারিতে ছিলাম, আমরা তো পুরাই নাই। পুরাইলো কারা ভাই? এইগুলা কারা মব তৈরি করছে, কারা মব সৃষ্টি করতেছে? এইগুলা যদি বর্তমান সরকার 12ই ফেব্রুয়ারির পরে এখনো পর্যন্ত একটা হিউজ টাইম পাইছে, আমি বলবো না যে 17 বছর পাইছে, একটা ভালো টাইম পাইছে, কিন্তু এই টাইমের মধ্য থেকে কি মানে আমি আপনাকে তো আর প্রশ্ন করতে পারি না, আপনি হোস্ট, আমি শুধু আপনার না, অডিয়েন্সের কাছে করতে বলবো। পারো, করতে পারো, করতে পারো। হ্যাঁ, হ্যাঁ, অডিয়েন্সকে অডিয়েন্সের প্রশ্ন কাছে করতে প্রশ্ন পারো। করবো যে আপনাদের কি মনে হয় যে এই টাইমের মধ্যেও সময় পাইলে একটা ভালো রকমের সিস্টেম আপগ্রেড করে বাংলাদেশের প্রশাসনিক একটা ব্যবস্থা গ্রহণ করা যায়? কিন্তু এটা এখন পর্যন্ত হয় নাই। দেখেন আমাদের এলাকার যেহেতু একটা মানে শহর থেকে হালকা একটু অফসাইড বলাই যায়, দেখেন মাঠের মধ্যে ডাকাতি হচ্ছে, মিরপুর থেকে ওই মাঠ, অ্যাম্বুলেন্স, আপনার হচ্ছে লাশবাহী অ্যাম্বুলেন্সের মধ্যে ডাকাতি হচ্ছে ভাই। ডাকাতি। এই আইন শৃঙ্খলা বাহিনী, আমি স্টেট কার্ড বলবো যে এই সরকারের থেকে অনেক অনেক ভাই ভালো ছিল, অনেক। তার মানে কি তুমি বলতে চাচ্ছ শেখ হাসিনা সরকারের আইন শৃঙ্খলা বর্তমানের থেকে অনেক ভালো ছিল এবং ইউনূস সরকারের থেকেও অবশ্যই ভালো ভাই, ছিল? এটা ভাই এটা তো লুকোচুরির কিছু নাই। এটা আপনি একটা বিএনপি যদি করে থাকে, আমি একটা দলের নাম উদ্দেশ্য করে বললাম, বিএনপি করে, উনাকে উনাকে যদি এক বুকে হাত দিয়ে বলতে বলেন, যে একটা তৃণমূলের একটা নেতাকে বলতে বলেন যে ভাই আগে কেমন ছিল আর আপনাদের সরকারের আমলে কেমন, আমি আমার কাছে এরকম রেকর্ডিং আছে ভাই, আমি কেউ শুনতে চাইলে শুনাইতে দিতে পারবো যে উনি বিএনপি করে, উনি মেসেজ দিচ্ছে যে আগেই ভালো ছিলাম রে, এখন তো নিজের দল ক্ষমতায়, তাও ভালো নাই। কেন ভাই? আমি একটা কথা বলি যে আইন শৃঙ্খলা কি অবনতির কারণে মানুষ শেখ হাসিনার বক্তব্য, এই যে হাজার চেষ্টা করেও আজকে লাইভে তার কথা বলা, সরকার চেষ্টা করলো, কোনো মিডিয়া দেখাইলো না, তারপরেও সাকিব আল হাসানদের মতো পেজে কোটি কোটি মানুষ মানে রেকর্ড ব্রেক করেছে। এটা কি আসলে সাধারণ মানুষ টেলিভিশনে না দেখে ইউটিউব চালু করে চায়ের দোকানে দেখছে, এমন ছবিও আমরা দেখছি? এটা কি আসলে এই আইন শৃঙ্খলা বিভিন্ন যে অপারগতা বা এই যে আন্দোলনের যে সুফলটা দরকার ছিল সেটা কুফলে পরিণত হয়, এই কারণেই কি আসলে এই আহ, আওয়ামী লীগের প্রতি মানুষের সিম্প্যাথি বৃদ্ধি পাচ্ছে কিনা, কি মনে হয় তোমার? ভাই নিরপেক্ষভাবে বলতে গেলে আওয়ামী লীগ একটা দল, একটা বড় দল। বাংলাদেশে যদি মোস্ট পপুলারিটি দুইটা দলের নাম আপনি আনেন, আওয়ামী লীগ, বিএনপি, এটা আপনি মানেন কি না মানেন আমি জানি না, এটা একদম বলতে গেলে দুইটা মেইন প্রধান দল। এই প্রধান দলের মধ্যে আওয়ামী লীগ 17 বছর ক্ষমতায় ছিল, এর একটা বিভিন্ন ফ্যান বেস তৈরি হয়ে গেছে, এদের একটা লাইন তৈরি হয়ে গেছে। কিন্তু বিএনপি এই মানে ওনারা সেইভাবে মানুষের মন জয় করার মতো কোনো টাইম পায়নি, তাই ইনাদের একটা ফ্যান বেস তৈরি হইতে পারে না এখন পর্যন্ত, ভবিষ্যতে কি হবে জানি না। কিন্তু আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তাদের হুম। অনেকগুলো মেগা প্রজেক্ট আমরা দেখছি, অনেকগুলো ভালো কাজ আমরা দেখছি। দুর্নীতি, বাংলাদেশ এমন একটা দেশ, এখানে দুর্নীতি থাকবেই ভাই, আপনি জিরো দুর্নীতিতে কোনো কাজই করতে পারবেন না এখন পর্যন্ত, কোনো, এটা আমার সম্ভব মনে না, হয় না কি সম্ভব বাংলাদেশের নাই। কালচারে সম্ভব না। হ্যাঁ, রক্তে দুর্নীতি, এরা বলতে হবে ভাই। তো এই পর্যন্ত এসে আওয়ামী লীগ যথেষ্ট কাজ দেখাইছে, কিন্তু বিএনপি আওয়ামী লীগের আগেও তো বিএনপি ক্ষমতায় ছিল, তারা কিন্তু কোনো আপনার সেরকম কোনো কাজই দেখাইতে পারে নাই ভাই। দেখেন বিএনপি কে মানুষ কেন মনে রাখবে, এই এর একটা যদি কারণ দেখাই, আর আমি বলবো যে আওয়ামী লীগের পক্ষে আমি অনেকগুলো কারণ দেখাইতে পারবো, কিন্তু বিএনপি সেই পরিমাণ সময়ও পায়নি, এটাও সত্যি। আমরা আশা করি যে তারা সময় আহ, সাথে সাথে তাদের চিন্তা চেতনা এবং কার্যক্রমে পরিবর্তন হবে।
আমরা যে আজকে লাইভে ছিলাম বা লাইভে যে উদ্দেশ্য, আজকে আমাদের লাইভে আছি আমরা, সরি, নতুন বাংলাদেশ বলা হয়, আসলে কি নতুন বাংলাদেশ হয়েছে কি মনে হয়? নতুন বাংলাদেশ হয়েছে ঠিকই, যা কিছু চাওয়া হয়েছিল তার বিপক্ষ বাংলাদেশ। যেমন মত প্রকাশের স্বাধীনতা চাওয়া হয়েছিল। বাক স্বাধীনতা এরা কি আছে ইসলাম, কি মনে হয় তোমার? না ভাই, বাক স্বাধীনতা বলতে আমার মনে হয় না কিছু আছে। সবকিছুর জন্যই তো ভাই একটা স্বাধীন মানে আন্দোলন, কিন্তু তার ইউটার্ন নিছে। যেমন মত প্রকাশের স্বাধীনতা হয়েছে, কিন্তু এখানে মত না প্রকাশের স্বাধীনতা হয়ে গেছে। নিরাপদ ও মানবিক সমাজ, কিন্তু নিরাপদ মানবিক সমাজ নাই। দলীয়করণের বাইরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, কিন্তু দেখেন ভাই প্রত্যেকটা চাকরি সবকিছুতে দলীয়করণ হচ্ছে। আমি একটা জিনিস তুলে ধরতে চাই। কিছুদিন আগে, 3-4 দিন আগে, 28 তারিখে লাস্ট ডেট গেছে একটা চাকরির, আপনার হ্যাঁ, ফ্যামিলি কার্ড বিতরণের জন্য একটা প্রজেক্টে লোক নেওয়ার কথা ছিল। এটা হচ্ছে সমাজসেবা অধিদপ্তর থেকে, কিন্তু এখানে হ্যাঁ। প্রত্যেকটাই দলীয়করণ লোক গেছে। এখানে কিছুই বলার নাই, মানে প্রত্যেকটা ওয়ার্ড নেওয়ার কথা ছিল, কিন্তু প্রত্যেকটাই সব দলের মধ্যেকার লোকজন নেওয়া হয়েছে। আমরা একটা উদাহরণ আমি দিতে চাই, যে জুলাই জাদুঘরে সেখানে নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই যে জুলাইয়ের কারণে এত কিছু হয়েছে, এত ছাত্র জীবন দিয়েছে, আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি। এটা প্রথমে করার দরকার ছিল, আমি সরি। অনুষ্ঠানের মাঝে হলেও আমরা করি যে তাদের যারা জীবন দিয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাদের সবাইকে জান্নাতবাসী করেন। জুলাই জাদুঘর এটা তৈরিতে 134 কোটি টাকার দুর্নীতি হয়েছে। দুর্নীতির ব্যাপারে আমি আসতাম, এবং ফারুকী সহ, উপদেষ্টা ফারুকী সহ এখানে ইলিয়াস হোসেন একটি পোস্ট করেছে গতকালকে যে তারা 134 কোটি টাকা দুর্নীতি করেছে, এবং এখানে পরিচালনার জন্য যে নিয়োগ ছিল 150 জনের মতো, সেই নিয়োগেও নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই টাকা দিয়ে নিয়োগ হয়েছে। তাহলে যে জুলাইয়ের জন্য এত কিছু হইলো, সেখানে নিয়োগের জন্য যদি এখন এই অবস্থা হয়, নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই নিয়োগ হয় বিভিন্ন সুপারিশে, এটাকে কিভাবে মূল্যায়ন করবে? ভাই আমি আপনার সঙ্গে আলাপচারিতার প্রথমেই কিন্তু আমি একটা কথা বলছি, যারা প্রকৃত পক্ষে আন্দোলনে ছিল তারা কিন্তু ঘরে ফিরে গেছে। এখন যারা পদে আছে তারা জানেই না কি জন্য আন্দোলন হয়েছে। তাইলে এখানে আসার প্রতিফলন আপনি কিভাবে দেখতে চান? যখন যেই জন্য আন্দোলন হয়েছে তারা জানেই না কি জন্য আন্দোলন হয়েছে, বৈষম্যহীন একটা বাংলাদেশের মানে জন্য আন্দোলন হয়েছে, কিন্তু এখানে বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়ার জন্য কি কি করা প্রয়োজন এটা জানেই না। জুলাই জাদুঘর বলে না, প্রত্যেকটা সেক্টরে দেখেন, বিমানবন্দর মানে যে টার্মিনাল নতুন ভাবে হচ্ছে, স্যামসাং চিটাগাংতে কর্পোরেশন 44 কোটি টাকা, হ্যাঁ। হ্যাঁ, যেটা একটা গাছের বিল ধরা হয়েছে 6,000 টাকা, যেই গাছ নার্সারিতে পাওয়া যাচ্ছে 300 টাকা, সেই গাছ আপনি এত টাকায় দিচ্ছেন। আমি বলবো না যে আওয়ামী লীগের সময় দুর্নীতি ছিল না, তখনও দুর্নীতি ছিল, কিন্তু দুর্নীতি এখনো আছে, কিন্তু ওর থেকে রেকর্ড ব্রেক করছে এটা। আহ উন্নয়ন, আসলে 2 বছরে কি কোনো উন্নয়ন হয়েছে বলে মনে হয়, দেশের সার্বিক উন্নয়ন? হ্যাঁ, উন্নয়ন হয়েছে ভাই। আমি কি বলবো, এটা অনেকেই হয়তো অডিয়েন্স বলতে পারে ভাই উন্নয়ন হয়েছে, কোন উন্নয়ন হয়েছে? শেখ হাসিনা যে প্রজেক্ট মানে প্রজেক্ট গুলো শেষ করতে পারে নাই, সেইগুলো হ্যাঁ। শেষ করে এরা হচ্ছে ব্যানার টাঙায় দিচ্ছে যে এটা আমরা ফিনিশ করলাম। এই উন্নয়ন এটা তো হয়েছে ভাই। কন্টিনিউয়াস প্রসেসের কাজ আর কি, নতুন এ- কিছু এ- আসলে হ্যাঁ, এখনো শুরু করতে শেখ সময় লাগে। হাসিনা শুরু করে একদম 90% শেষ করে গেছে, আর এরা 10% করে নিজের নামে চালাই দিচ্ছে ভাই। এখন কথা হচ্ছে, ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক অবস্থা কি মনে হচ্ছে এই 2 বছরে, বা আগের কি অবস্থা ছিল, এখন কি অবস্থা মনে হচ্ছে তোমার কাছে ব্যক্তিগতভাবে বা সার্বিক দিক? আন্দোলনের পরপরই বিডার সহসভাপতি মনে হয় হয়েছে আশিক ভাই, আশিক রহমান। তো উনি, আশিকুর রহমান চৌধুরী। হ্যাঁ হ্যাঁ, আমি ওনার সংক্ষেপে নামটা বললাম। তো উনি বলছিল, উনি অনেক আশার আলো জাগাইছিল যে স্যামসাং থেকে শুরু করে অনেক অনেক ব্র্যান্ডের নাম বলছিল ইন্ডিভিজুয়াল, যে এই ব্র্যান্ড গুলো বাংলাদেশে আসবে এবং বাংলাদেশের বেকারত্ব হ্রাস পাবে, অনেক কমে কমে আসবে। কিন্তু দেখেন ভাই, এটা ওনার মুখেই শুধু শুনছি, এখন পর্যন্ত বিদেশি বিনিয়োগ এখন পর্যন্ত কোনো ভালো ব্র্যান্ড আসছে কিনা আমার জানা নাই। যদি কোনো এসে থাকে একটু জানাবেন। এখন পর্যন্ত কোনো আশার আলো, কোনো ভালো কোনো ব্র্যান্ড এখনো পর্যন্ত আসে নাই, কিন্তু চলে যাওয়ার লিস্ট অনেক দীর্ঘ। যেমন যদি বলেন, বিক্রয়.কম থেকে শুরু করে ফুড পান্ডাও বিক্রয় মানে নির্দেশাবলী অনেক কিছু দেখলাম, ফাইল প্রসেসিং করছে এরা। আমি যেহেতু কর্পোরেট নিয়ে কাজ করি, কর্পোরেট জগৎ নিয়ে কাজ করি, এই ব্যাপারে আমার একটু অভিজ্ঞতা আছে। দেখেন, বাংলাদেশের প্রথম
মানে অনেক দিন ধরে বিক্রয়.কম, ফুড পান্ডা, তারপরে অনেকগুলো ভালো ভালো প্রতিষ্ঠানের নাম আমি বলতে পারবো এরা আছে, কিন্তু দেখেন আস্তে আস্তে এরা বিনিয়োগের অভাবে চলে যাচ্ছে। তো আমার মানে আমি বলবো না যে এরকম কোনো বিনিয়োগ হয়েছে। গার্মেন্টস বন্ধ হয়ে গেছে এবং গার্মেন্টসে আমরা আরো এক ধাপ নিচে নেমে গেছি। এর কারণ শুধু হচ্ছে গার্মেন্টস এর আমেরিকান কথা যখন আপনি বলছেন ভাই, দেখেন গ্যাস ভারত সংকট, কত ভালো বিদ্যুৎ করছে, সংকট। কিন্তু আমরা আগে ভারতের মানে ভারতের সেম কোয়ালিটি প্রোডাক্ট প্রোভাইড করতাম এবং ওই রেঞ্জে, ওদের থেকে কম রেঞ্জে এবং খুব দ্রুত আমরা সেটা সাপ্লাইকে ডেলিভার করতাম। কিন্তু এইগুলা করার মেন কারণ ছিল আমাদের শ্রমিকের সহজলভ্যতা, প্লাস গ্যাস বিদ্যুৎ এইগুলা খুব ভালো পরিমাণে ছিল। কিন্তু আপনি দেখেন ভাই, আদানি গ্রুপ, আদানি গ্রুপের সঙ্গে যে টাকা নিয়ে ঝামেলা হইলো, এটা হুম। দেওয়ার পরেও আর আদানি গ্রুপ নতুন চুক্তি করছে না। আবার আরেকটা বিষয় দেখেন ভাই, বিদ্যুতের কি অবস্থা, আমি হয়তো যেই সময় কথা বলছি আমাদের লাইভে যারা আছে তারা অনেকেই হয়তো বিদ্যুতের মধ্যে নাই। মানে এত পরিমাণ লোডশেডিং, আমি জানি না যে বিএনপির সঙ্গে কেন এই এমনটা হয়। বিদ্যুৎ আর বিএনপি এরা এরা ইনারা মনে হয় মানে আমি বলবো যে দুই পথের পথিক আমি বলবো। কারণ মানে শুট করে না। তারেক রহমানের একটা বক্তব্য অনেক আগে 90-এর দশকে হয়তো আমি দেখছিলাম, মানে ভাইরাল 2001 সালে, হয়েছিল রিসেন্টলি। হ্যাঁ, এক সালে সরকারি। হ্যাঁ, তখন হয়তো ছোট ছিলাম কিন্তু বড় হয়ে ভিডিওটা দেখলাম। উনি একটা প্রশ্নের জবাবে হোস্টকে বলতেছে যে আপনি একই সময়ে মার্কেট এবং বাসাইতে বিদ্যুৎ চান, সেটা কিভাবে সম্ভব? কিন্তু এটা সম্ভব করছে। আমার প্রোফাইলে হয়তো একটা ভিডিও দেখছেন, হুম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, যে ভালো করবে ভাই ভালোর নাম আমি করবোই। দেখেন আমার প্রোফাইলে কিন্তু আওয়ামী লীগের পক্ষেও আছে বিপক্ষেও আছে। হ্যাঁ, আমি আমরা এটা জানি। কথায় হয়তো শেষের দিকে আছি, তাই আমি এই কথাগুলো বলতেছি, মানুষজন হয়তো আমাকে ভুল বুঝতে পারে। দেখেন ভাই, আমার হাসনাত আব্দুল্লাহকে ভালো লাগে, ওর পক্ষে আছে। আবার হাসনাত আব্দুল্লাহর একটা জিনিস নিয়ে আমার ভালো লাগছে না, আমি কিন্তু বিপক্ষে করতেছি ভাই। একটা সাধারণ মানুষ হিসেবে তো এইটাই উচিত, সাদাকে সাদা, কালোকে কালো বলা। কালোকে কালো বলা। হ্যাঁ, আওয়ামী লীগ একটা বড় দল, ইনাকে আপনি নিষিদ্ধ করছেন। ও কি 300টা আসনে 300টা মানুষই খারাপ? 300টা আসনে কি একটা মানুষও ভালো নাই ভাই? আপনি উনাকে নিষিদ্ধ করছেন। উনাকে নিষিদ্ধ করার মতো ক্ষমতা আমার মনে হয় কারো আছে? স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ, যেটা এখনো পর্যন্ত যদি আপনি আইসিইউতে কেউ থাকে যারা দেশকে ভালোবাসে তাদের সামনে যদি কানে শোনান, আমার মনে হয় সে আইসিইউতে জেগে উঠবে ভাই। এটা আমি বেশি বেশি বাড়াই বলছি কিনা জানি না ভাই, এটা যেটা লিগ্যাল সেটাই বলছি। আপনি ৭ই মার্চের ভাষণ, এই ৭ই মার্চে কি আপনি এখনো পর্যন্ত আপনি কানে একবারও গেছে মাইকে ভাই? যায় নাই। কেন ভাই এইগুলা থেকে কেন আপনি বঞ্চিত করবেন? আপনার ভালো তাকে নাই লাগতে পারে, তার তার হচ্ছে মূর্তিগুলো আপনার ভালো নাই লাগতে পারে ভাই, অ্যাভয়েড করেন। কিন্তু এইগুলা নিয়ে যে আপনি তাকে তার বাড়িঘর পুড়ায় দেবেন, ধানমন্ডি 32 নম্বর থেকে শুরু করে তার নেতা নেত্রীদের মারামারি করবেন, কেন? আওয়ামী লীগ যদি কোনো না কোনো দিন ক্ষমতায় আসে, তারা কি আপনাকে ছাইড়ে দেবে ভাই? এই এই এটাকে তো সমাজের মধ্যে হিংসার হিংসার বীজ বপে হ্যাঁ ভাই। দিয়েছে কিনা। আর এই ত্যাগের রাজনীতি আলাদা বিষয়, ভোগের রাজনীতি আলাদা বিষয় ভাই। আপনি যদি মানে ভোগে সুখ নাই, ত্যাগেই প্রকৃত সুখ, এটা একটা কথা আছে ভাই। যদি আপনি এখন তাদেরকে মামলা হামলা দিয়ে বাড়িতে থাকতে দিচ্ছেন না, তারা কি আপনাকে থাকতে দেবে? তারা কি কিন্তু আপনি, আপনাকে বকাঝকা করছে, আপনি ঠান্ডা মাথায় তাদেরকে হ্যান্ডেল করলেন যে আমরা এতদিন ক্ষমতায় ছিলাম, তুমি এতদিন ক্ষমতায় থাকছো, থাকো, আমরা মারামারি না করি। একটা সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক যদি গড়ে তোলা হয়, কি দরকার মারামারি করা? একদিন তো আল্লাহর কাছে বিচার দিতেই হবে আপনার। অবশ্যই, অবশ্যই। আচ্ছা, আমরা সংক্ষেপে আমরা কিছু আলোচনা করব যে প্রশ্নগুলো আমাদের সবার কাছে জানার উদ্দেশ্য ছিল, বা সবাই জানতে চায়। আহ, জুলাইয়ের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করার পর নতুন বাংলাদেশের স্বপ্নে আমরা অনেক কিছু, আহ, এখন এনসিপি দল গঠন করার পরে এই জুলাই আন্দোলনের আছো বা যারা আছেন, তারা কি আসলে এখন যদি এই হাসনাত আব্দুল্লাহরা বা যারা সক্রিয় তখন ডাক দিয়েছিল, এখন ডাক দিলে কি তারা এরকম আগের মতো সাড়া পাবে? কি মনে হয়, তোমরা কি না যাবা? না না না, দেখেন ভাই, আমি আরেকবার রিপিট করছি, ওই আন্দোলনে কিন্তু তখন শুধু ইন্ডিভিজুয়াল কোনো দল ছিল না ভাই। ওই না। আন্দোলনে তখন সবাই ছিল, সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই। আহ ওই আন্দোলনে
মানে সবাই ভূমিকা রাখার ফলেই কিন্তু সফলতা হয়েছে। কোনো একটা দল যদি আন্দোলন, দেখেন বিএনপি কিন্তু অনেক আগের থেকে আন্দোলন করছিল সরকার পতনের, কিন্তু হ্যাঁ, উনারা পারেন। 15 বছর ধরে তারা করেছে। হ্যাঁ, অনেক বছর করছে। একটা মানে কথায় কথায় বলেন একটা বালির ট্রাকও সরাইতে পারে নাই। কিন্তু এই আন্দোলনের সফলতার মেন কারণ সবাই একসঙ্গে দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ, একটা কথা আছে না? সবাই মিলে করছিল, সব তার জন্য সফলতার মুখ দেখছে। আর এবার এবার ইন্ডিভিজুয়াল যদি কোনো দল মানে ডাকে, হ্যাঁ। আন্দোলনের ডাক দেয়, আমার মনে হয় না যে 100-200 লোক হবে, এরকম কোনো আমার মনে হয় না। আসলে একটা রাজনীতি বাংলাদেশে দেখা যায়, হ্যাঁ, বর্তমান সমাজে বেশ কিছু দল এবং সাধারণ মানুষের মধ্যে এই ভারত বিদ্বেষী, ভারত নিয়ে 17 বছর নানা ধরনের কথা বলা হলো, চুক্তি, এই সেই, দেশ বিক্রি, গ্যাস বিক্রি। তবে বিপদের সময় আমরা ঝালটাও ভারত থেকে নিয়ে আসার পরে ঝালের দাম কমছে, হ্যাঁ। আমাদেরকে 100 টাকায় ঝালের মানে 47-48 টাকা তারা বিক্রি করছে। তা আসলে প্রতিবেশী দেশের সাথে আসলে ভারতের এই দিল্লি না ঢাকা স্লোগান এবং কিন্তু 2 বছরে ইউনূস সরকার, তারপরে তারেক রহমানের সরকার, কেউ কিন্তু ভারতের সাথে 26 লক্ষ চাকরিজীবীকেও দেখাইতে পারেনি আসিফ নজরুল। এবং শেখ হাসিনা দেশ বিক্রির চুক্তি, সেই চুক্তিও কিন্তু ছাত্রদের সামনে তুলতে পারেনি এবং কোনো চুক্তি বাতিলও করেনি। এই বিষয়ে তোমাদের এই দিল্লি না ঢাকার স্লোগানের মাহাত্মটুকু কতটুকু, না শুধু এটি রাজনীতির জন্যই বলা হয়, কি মনে করো? ভাই দেখেন, ইন্ডিয়া একটা বড় দল, মানে বড় দেশ। দেশ। আর হ্যাঁ। হ্যাঁ, বড় দেশ। বাংলাদেশের আয়তন 1,47,570 ছিল, পরবর্তীতে কিছু বাড়ছে। আর হ্যাঁ। ইন্ডিয়া দেখেন 32 লক্ষ। এর থেকে বোঝা যাচ্ছে বাংলাদেশের মতো 32টা দেশ মিলে একটা, একটা ইন্ডিয়া। হ্যাঁ, একটা ইন্ডিয়া। তো আমরা ইন্ডিয়ার শুধু স্লোগানই দিতে পারবো, কিন্তু বাস্তবে এটা প্রমাণ করতে পারবো না। ইন্ডিয়া আমাদের যুদ্ধের সময় অনেক হেল্প করছে, এটা ভাই অস্বীকার করার কিছুই নাই। আর আরেকটা জিনিস আমি আপনাকে বলতে চাই, গত 20 তারিখে আমার ইন্ডিয়ার হচ্ছে এম্বাসি ফেসের ডেট ছিল, ইন্ডিয়ার ভিসার জন্য আমি অ্যাপ্লাই হ্যাঁ। করছিলাম। তো আমি 20 তারিখে গেছি, এত পরিমাণ সিরিয়াল, এত পরিমাণ সিরিয়াল যে সকাল 9টা থেকে মানে বিকাল 5টা পর্যন্ত টাইম, এর বাইরেও নেওয়া লাগছে, এত পরিমাণ সিরিয়াল। তাইলে আপনি বোঝেন যে ভাই প্রকৃতপক্ষে কি দিল্লি না ঢাকা, এখান থেকেই তো প্রমাণ হয়ে যাচ্ছে ভাই। তা আসলে এটা শুধু রাজনীতি করার জন্য বলা হয় নাকি, এটা তুমি মনে করো? এগুলা ভাই মানুষের সিম্প্যাথি নেয়ার ন্যারেটিভ, জন্য এগুলা ন্যারেটিভ এগুলা তৈরি বলা করা হয়। হয়। হ্যাঁ, দেখেন ইন্ডিয়ার সঙ্গে আহ, কেমন যেন একটা বৈরী সম্পর্ক তৈরি করার জন্য এগুলো বলা, কিন্তু প্রকৃত মনে প্রাণে ইন্ডিয়া ভিসা পাইলেই ভাই কাশ্মীর ঘুরতে যাইতে চাই। এখন ওই যে বিপদের সময় আমাদের যখন তেল ছিল না, তেল ক্রাইসিস, যে ক্রাইসিসটা গেল, ঝাল ক্রাইসিস, শেখ হাসিনা যে কাজগুলো ইন্ডিয়ার সাথে করেছিল এবং আমাদের যে সমুদ্র বিজয়, শেখ হাসিনার যে সমুদ্র বিজয়, তারপরে মনে থাকবে তোমার, আমি একটু মনে করাই দিই, যে আন্তর্জাতিক আদালতে আমরা মামলা করে সমুদ্র জায়গা দখল বেশি করেছি। ইন্ডিয়ার সাথে আমরা হম। বিভিন্ন ছিটমহল, নাম শোনা আছে কিনা জানি না, ছিটমহলের মাধ্যমে আমাদের আহ আহ, যে জায়গা ছিল সেটাও কিন্তু শেখ হাসিনা সরকারের সময় বেড়েছে। অন্যান্য সরকার গুগল করলে সবাই করতে পারে, আমরা ওপেনলি কথা বলছি। আসলে কি দেশ বিক্রি করেছে শেখ হাসিনা ভারতের কাছে? এটা তোমার এই এক কথায় উত্তর জানতে চাই এতগুলো কাজ করার পরে। হ্যাঁ, দেখেন ভাই, একটা ইন্ডিয়া, আমি একটু আগেই বললাম ইন্ডিয়া একটা বড় দেশ। আর ইন্ডিয়ার সঙ্গে কিন্তু বহির্বিশ্বের সম্পর্ক অনেক ভালো, একটা সফট কর্নার আছে। কিন্তু চীন, তারপরে আশেপাশের দেশগুলোর সঙ্গে সম্পর্ক অতটা ভালো না, কিন্তু বহির্বিশ্বের সঙ্গে ইউরোপের সঙ্গে ভালো সম্পর্ক। তো ইন্ডিয়ার সঙ্গে মিল রেখে কিন্তু আমাদের লস নাই ভাই। কিন্তু ইন্ডিয়া অনেক ক্ষেত্রে মাঝে মাঝে কিছু কার্যকলাপ করে যেগুলো আমার নিজেরও পছন্দ না ভাই। তো আমি বলবো যে ইসলাম ইন্ডিয়ার সঙ্গে মুসলিমদের উপর সম্পর্ক, একটু নির্যাতন চালাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এইগুলো বিষয় নিয়ে আমাদের মানে একটু মানে থাকতেই পারে, ব্যবসা সমস্যা বাণিজ্যের থাকতেই ক্ষেত্রে, পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তো আমাদের সমস্যা থাকার কথা না, এবং না, আমাদের ধর্মীয় ব্যাপার নিয়ে সমস্যা আছে। হ্যাঁ, ধর্মীয় ব্যাপার নিয়ে মানে এটা একটা ভালো কথা বলতে, ধর্মীয় বিষয় নিয়ে আমাদের সম্পর্ক ওনাদের সঙ্গে খারাপ আছে। হ্যাঁ। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ওই যে বিপদের সময় তেল ডিজেল একদিনের মধ্যে চলে আসলো পাইপ লাইনে, বলা হয়েছিল ওই পাইপ লাইনে নাকি আমরা গ্যাস বিক্রি করে দিয়েছি ইন্ডিয়ার কাছে। এই যে ন্যারেটিভ গুলো, এগুলো কি আসলে তোমার কাছে সত্য মনে হয়েছে? যে ন্যারেটিভ গুলো 17 বছর ছিল, এখন এই দেখেন ভাই, 2 বছরে এসে কি মনে হচ্ছে না যে ওইগুলো শুধু রাজনীতি করার জন্য বলা হতো কিনা?
হ্যাঁ দেখেন ভাই, যখন সরকার পতন হয় তখন আমি নিজেও ভাবতাম আওয়ামী লীগ কামব্যাক করবে, করবে না তা না, কিন্তু কমপক্ষে 20 মানে কমপক্ষে 20 ইয়ার্স পর আওয়ামী লীগের কথা বাংলার মাটিতে আবার মানুষজন বলা শুরু করবে। কিন্তু এত দ্রুত হুম। আওয়ামী লীগ সরকারের জনপ্রিয়তা কেন এত দ্রুত বাড়তেছে বলতে পারেন? কারণ এটার মানুষজন আস্তে আস্তে নিজের ভুল বুঝতে পারছে ভাই। এই জন্য মানুষের মনে আবার আওয়ামী লীগ জায়গা করে নিচ্ছে। যেমন আমি আওয়ামী লীগ বিরোধী ছিলাম, এখন কেন আমার উপর সফট কর্নার রাখছে ভাই? কারণ কিছু এখন এই এখন যে যদি আওয়ামী লীগের শেখ হাসিনা আসে, আমি সংক্ষেপে বলি, দর্শক যা শুনতে চাই পয়েন্ট অফ ভিউ, শেখ হাসিনা যদি বাংলাদেশে আসতে যাচ্ছে আসে, তুমি কি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে যাবা কিনা, বা তোমার না জানা না না মতে ভাই, কি মনে হয়, না মানুষের কনসেপ্ট কি মনে হয়, না না বৈষম্য আমি বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব শুধু আমি দিয়েছিল না, তারা যাবে কিনা? শুধু আমি না, আমি আপনাকে আরেকটা ছোট সিম্পল উদাহরণ দিই। হিটলার, হ্যাঁ, আমরা সবাই কম বেশি হিটলারকে জানি, ওনার সম্পর্কেও জানি। অবশ্যই জানি। আমি কি বলতে চাচ্ছি হয়তো আপনি বুঝতে পারছেন, হিটলার সমস্ত হ্যাঁ, ইহুদিদের কেন হ্যাঁ, মেরে ফেলতে পারতো, মারে নাই? যে মানুষজন জানুক যে ইহুদিরা কত খারাপ। তো শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে চলে যাওয়া, আমার মনে হয় ওনার একটা মাস্টার প্ল্যান ছিল। উনি ক্ষমতা নিজের থেকে চলে যাচ্ছে, হ্যাঁ আমরা প্রথমে যখন উনি ছেড়ে চলে যায়, সবাই কিন্তু অবাক ছিল যে উনি এত সহজে ক্ষমতা ছেড়ে চলে যাচ্ছে। উনার হুম। মেন উনার মেন এই জায়গাটা উনার বিশ্বাস ছিল যে আমি যে ভালো, এটা মানুষজন আস্তে ধীরে কম বেশি জানতে পারবে। তারপর আমি দেশে চলে তার আসবো। তার অনেক ভুল, হ্যাঁ হ্যাঁ, মানুষ তখন হ্যাঁ গ্রহণ করবে। ভাই, উনার অনেকগুলো ভুল ছিল, উনার অনেকগুলো ভুল কিন্তু ছিল। দেশ পরিচালনায় তার অভিজ্ঞতা এবং যে বহির্বিশ্বের সাথে সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, ভাই তুমি শেখ হাসিনা 15 বছর ক্ষমতায়, 17 বছর ক্ষমতায়, গ্যাস, বিদ্যুৎ, তেল বা কোনো কিছু, আমরা করোনার সময় আমি আর তুমি কাজ করেছি, এ বিষয়ে অনেকেই জানে না যে আমরা দুজন করোনার সময় কি করেছি, তাই না? হ্যাঁ, আমরা দুজনেই আসলে মানে লাইভ, মানুষজন, আমরা যে আমি 3 বার করোনা আক্রান্ত হয়েছি আমি, হাসান ভাই মনে হয় 2 বার, না ভাই? হ্যাঁ, আমি পরীক্ষাই করি নাই, যেহেতু আমি পরীক্ষা করলে টিমটাই নষ্ট হয়ে যেত। আমি ওইভাবে না, নিজে কষ্ট 2 বার করেছি হয়েছিল, এবং তাও দেখ, আপনি বলেন এই যে হ্যাঁ, করোনা হয়েছে। আমি গোপনে রেছিলাম আর কি, রেখেছি, তারপরে লাশ ধুইতে যেতাম, তুমি সাথেই ছিলে, রাত বিরেতে আমরা কাজ করেছি। এবং সেই হ্যাঁ, সময়ে কিন্তু কোনো কিছুর অভাব ছিল না বাংলাদেশে, এখন কেন এত অভাব? না না না, এখন ভাই অনেকেই বলে মানে যুদ্ধের কারণে এরকম হচ্ছে, কিন্তু তখনও করোনার মধ্যে তো সমস্ত কিছুই বন্ধ ছিল। পৃথিবী বন্ধ ছিল। হ্যাঁ, পৃথিবী বন্ধ ছিল, কিন্তু দেখেন ওই দিনগুলা আর এই দিনগুলার যদি কম্পেয়ার করেন তাইলে বুঝতে পারবেন। এখন হচ্ছে মার্কিন চুক্তি, পিটার হাস এর কাছ থেকে আমরা বিদ্যুৎ কি গ্যাস কিনছি 18,444 কোটি টাকা বেশি দিয়ে, যেটা লসে এগুলা সব কাতার এই- থেকে কিনতে পারতাম। ডক্টর ইউনুসের যে চুক্তিটি আছে, বেশ কিছু ভিডিওতে আমি বলেছি, এই চুক্তি কি আসলে দেশ বিক্রির চুক্তি আমরা বলি, তুমি কতটুকু ভাই, সমর্থন করো? আমরা আমেরিকার কাছ থেকে কিনবো কেন? পাম অয়েল কিনবো ইন্দোনেশিয়ার কাছ থেকে, আমেরিকার কাছ থেকে কিনতে হচ্ছে। যে কোনো জিনিস বাংলাদেশে, রাশিয়া তেল দিতে চাচ্ছে, আমরা কিনতে পাচ্ছি না। রাশিয়া আমাদেরকে ডলারে না, তারা ইন্ডিয়ান রুপিতে তেল দিতে চাচ্ছে, এখনো কিনতে পাচ্ছি না। গ্যাস কাতার থেকে না কিনে পিটার হাসের আমেরিকান কোম্পানির কাছ থেকে কিনছি 18,444 কোটি টাকা। আমাদের খাদ্য নাই, আমাদের হামের টিকা নাই, সবকিছু মিলায়ে আমরা বিমান কিনতেছি। এই ইউনুসের চুক্তি আসলে কি ছাত্ররা মেনে নেবে, যে এই যে আমেরিকানের এম্বাসির জন্মদিন পালন হয় আমাদের সংসদ ভবনে, দেশটা কি আমেরিকার অঙ্গরাজ্য মনে হচ্ছে তোমার কাছে? বা ছাত্ররা কি এই জন্য আন্দোলন করেছিল যে আমেরিকার কাছে দাবিদারি করার জন্য? এটা কি গোলামি না আজাদি, কি মনে করো? ভাই ডক্টর ইউনূস যে কাজগুলো করছে প্রত্যেকটাই তো খারাপ করছে। দেখেন উনি কোন ভালো কাজটা করছে? উনি যে চুক্তিগুলো করছে, ওই চুক্তির থেকে যখন চুক্তি করে তখন ওর থেকে কম রেটে অন্য জায়গায় পাওয়া যাচ্ছিল। কিন্তু উনি তো হ্যাঁ, দেশে থাকে না ভাই, উনি তো বাইরে মার্কিন নাগরিক। উনার তো হ্যাঁ, মার্কিন মানে সবাইকে খুশি করতে হবে ভাই। আপনার দেশের, আপনার তো লজ যাচ্ছে না, লজ যাচ্ছে বাংলাদেশের জনগণকে, জনগণের লজ যাচ্ছে। আপনি তো ওই দেশে থাকতেছেন ভাই, আপনি তো ওরা ফেভার পাচ্ছেন যে এই যে আমি এই চুক্তিটা করে দিছি, এটার বদলে আমি একটা ভালো অ্যামাউন্ট পাচ্ছি। তো হ্যাঁ। কি দরকার এখানে? উনি যদি পুরো বাংলাদেশটাই কথার কথা $1 লিখে দেয় তাহলে কি উনার লস আছে ভাই? উনি তো মার্কিন নাগরিক, উনি তো এখানে থাকবে না। তাহলে কি তোমরা এ গোলামি না আজাদির বাইরে কি, এই শব্দের বাইরে কি আমরা বেরোতে পেরেছি? ভাই আমার মনে হয় না আমরা বেরোইতে পারছি ভাই। কারণ দেখেন যেটার জন্য আন্দোলন তার মূল ফোকাসটাই হারাই গেছে, তার ফোকাসটা অন্যদিকে টাইম লাইটে চলে গেছে। এখন
আমার মনে হয় ভাই গোলামি গোলামি এরকমই হয়ে গেছে। এখন এখানে একজন প্রশ্ন করছে, প্রশ্নটা আমি দর্শকের একটা প্রশ্ন তোমাকে করতে চাই, যে তারা প্রশ্ন করছে যে এই আন্দোলনটি ছাত্রদের কোটার আন্দোলনকে মেটিকুলাস ডিজাইনে সরকার পতনের আন্দোলনে পরিণত করে এর মধ্যে একটা মাস্টার মাইন্ড প্ল্যান ছিল, এটাকে তোমরা কি মনে করো? এটা অবশ্যই ভাই, এটা ভারতেও আন্দোলন কিছুদিন আগে হয়েছে। আমি সেটা শুধু কিন্তু শেষ হয়ে যারা গেছে। যারা বুঝ যারা বুঝদার মানুষ, আমি তাদেরকে একটু সংক্ষেপে বুঝাই এলেই হয়তো বুঝতে পারবেন। ভারতেও কিছুদিন আগে আন্দোলন হয়েছে এবং লাগাতার অনেক দিন, মিনিমাম 28 দিন আন্দোলন হয়েছে আমি জানি। তো এই, 28 দিন। এই এই, সবাই প্রশ্ন উল্লেখ করতে পারে না, অতিথিকে, আপনাদের প্রশ্ন আমি অতিথিকে করব, আপনি প্রশ্ন লেখেন সবাই। তো এই হ্যাঁ, আন্দোলন কন্টিনিউ। দেখেন, এই এই আন্দোলন দেখেন, যে বিষয়ের উপর আন্দোলন, এই আন্দোলন কিন্তু আস্তে 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 সরকার, দেখেন রাজীব গান্ধী থেকে শুরু করে আরো রাজনৈতিক দলগুলো এখানে ঢুকে পড়ছিল, কিন্তু মোদি, নরেন্দ্র মোদি, উনি একটা দেশের প্রধানমন্ত্রী, উনি হচ্ছে, উনাকে সম্মান দেখানোই উচিত। তো উনি, দেখেন ভাই, আন্দোলন, ছাত্ররা কি চায়, ছাত্রদের সঙ্গে বসে এই আন্দোলনটা করছে, মানে শেষ করছে। কিন্তু যখনই আন্দোলনটা শুরু হলো, শেখ হাসিনার অবভিয়াসলি অনেকগুলো ভুল আছে ভাই। হ্যাঁ, এই হ্যাঁ। আন্দোলন যখন শুরু হলো তখন দফা এক দাবি এক ছিল ভাই, ছাত্রদের একটা আন্দোলন ছিল সেই কোটা। দেখেন ভাই, শেখ হাসিনার ছেলে তো আর কোনো সরকারি চাকরিতে ঢুকবে না যে ওনার এই আন্দোলন মানে বিপক্ষে যাইতে হবে। ওনার পরিবারের কারো কি চাকরির প্রয়োজন যে কোটা লাগবেই? উনার এই নো, নো, নো। আন্দোলন, আমি স্ট্রেট কাট কথা বলছি ভাই, আপনার পছন্দ না হইতেই পারে। না, এই না, আন্দোলনে শিওর। তখন উনি ছাত্রদের সঙ্গে বসে এই আন্দোলনটা শেষ করার, ওখানে শেষ হয়ে যায়। কিন্তু আন্দোলনটা কখন শেষ করলো ভাই দেখেন, যখন দাবিটা এক, হ্যাঁ। যে সরকার পতন হইতে হবে, সবার প্রোফাইল লাল, তো তখন ছাত্রদের দাবি মেনে নিচ্ছে ভাই, ততদিন অনেক দেরি হয়ে গেছিল। না, আমাদের যে প্রশ্নটি ছিল, মানে দর্শকের প্রশ্ন আসলে এক কথায় যে জুলাই যোদ্ধাকে জিজ্ঞেস করা হোক যে এটা মাস্টার প্ল্যান ছিল কিনা পরবর্তীতে। অবশ্যই, আমি তো যে এটাই বুঝালাম ভাই, হ্যাঁ, যখন হ্যাঁ। ততদিনে দেরি হয়ে গেছিল, তো যদি প্রথমবারেই আপনি ছাত্রদের সঙ্গে বসে জিনিসগুলো ঠিক করে নিতেন, ততক্ষণে এই বাকি রাজনৈতিক দলগুলো তো সুযোগ নিতে পারতো না ভাই, তখনই হ্যাঁ, শেষ হয়ে যেত। কিন্তু ততদিনে আপনি সুযোগ তৈরি করে দিলেন, তখন বাকি রাজনৈতিক দলগুলো সুযোগ নিল। তোমার, তো অবশ্যই। হ্যাঁ ঠিক আছে, তোমার একটা মেয়ে আছে, আমরা হুম, জানি। আমি সবাইকে বললাম তোমার বাচ্চার জন্য যেন সবাই দোয়া করে, হুম, সুনাগরিক হিসেবে গঠিত হোক। তুমি তোমার সন্তানের যে নতুন বাংলাদেশের জন্য যুদ্ধ করলে, ওখানে তোমারও গুলি লেগে তুমি মারা যেতে পারতো, কুষ্টিয়ায় যে 5-6 জন মারা গেছে সম্ভবত, হুম, এটা তোমারও হতে পারতো। তোমার ওয়াইফে লাইফ শুনতেছে, ও আমার খুবই কাছে ছোট বোন। আহ, আমি কথা না বললে ও আমার খুব ভালোবাসা। আহ, আমি একটু জানতে চাই যে এই যে বর্তমান সমাজে শিশু ধর্ষণ, নারী ধর্ষণ, নারীদের যে মানে আহ, শালীনতার মধ্যে থাকা, এবং সেই সাথে যে বিভিন্ন মাদ্রাসায় বলাৎকার, এই বিষয়টা কি তোমরা ছাত্র প্রতিনিধি হিসাবে বা জুলাই যোদ্ধা হিসাবে কিভাবে মূল্যায়ন করবে? আমার এই দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাও? তোমার শিশুর কি সুন্দর ভবিষ্যৎ দেখতে পাও কিনা বাংলাদেশে? এই বাংলাদেশে আমার মনে হয় না এগুলো এক্সপেক্ট করা উচিত। নিরাপদ ও মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্যও কিন্তু একটা আন্দোলন, মানে এই আন্দোলনের মধ্যে ছিল, যেখানে হ্যাঁ। নাগরিকদের জীবন, অধিকার ও মর্যাদা রক্ষা করা, এইগুলাও কিন্তু একটা আওতার মধ্যে পড়ছিল। কিন্তু দেখেন হুম। ভাই, প্রত্যেক দিন, এই যে আমি রামিসা হত্যা মামলার বিচার আপনার 1 মাসের মধ্যে করার কথা ছিল, তারেক রহমান নিজে বলছিল যে 1 মাসের মধ্যে এই মামলার নিষ্পত্তি হবে। আজকে কয় মাস চলতেছে আপনি বলেন? আপনি যদি একটা দেশের প্রধানমন্ত্রী হয়ে যদি আপনার কথার বরখেলাপ হয়ে যায়, তাহলে এটা তো একটা অন্যরকম সিচুয়েশন দাঁড়ায় ভাই। এই যে আমি আপনার সঙ্গে লাইভ করছি, অনেকেই বিভিন্ন দলের তারা কিন্তু আমাকে খারাপ বলবে, আজকে থেকে হেট করা শুরু করবে। কিন্তু ভাই আমি হ্যাঁ। ওনাদেরকে বলবো ভাই, দিন শেষে একটু ঠান্ডা মাথায় ভাবেন, একটু ঠান্ডা মাথায় ভাবেন। একটা দল করেন বলে অন্ধ হয়ে যায়েন না। আপনার যদি মন চাই যে ভাই আমি খারাপ কিছু বলছি, আমার এই কথার অংশটুকু আপনার খারাপ লাগছে, আমার সঙ্গে আপনি কথা বলেন, আমার সঙ্গে আপনি ডিবেট করেন। তাই বলে কি আমার বাড়িঘর আপনি পুড়াই দেবেন, আমাকে হত্যা করবেন? এটা কিছু হইলো? তোমরা যারা বাংলাদেশ চেয়েছিলে, তারা কি চেয়েছিলে যে 1.5 কোটি মানুষের কর্মসংস্থান নষ্ট হয়ে যাক, আওয়ামী লীগের ব্যবসা প্রতিষ্ঠানগুলো নষ্ট হয়ে যাক, তার বাড়িতে না, আগুন না, ধরানো না। হোক, এবং হুম, আওয়ামী লীগের প্রত্যেকটা
প্রতিষ্ঠান, যেমন একটা উদাহরণ দিই, গাজী টায়ার্স, বাংলাদেশে 80% টায়ার সাপ্লাই দিত, মার্কেটটা পুরো চীন এবং ইন্ডিয়াতে চলে গেছে। আহ, এই যে এখানে যে আমাদের পরিচিত অনেকে চাকরি করতো, 35-40 হাজার টাকা বেতনের চাকরি করতো, এই যে বাংলাদেশের এই ঘটনার পরে বিভিন্ন কারখানা বন্ধ, আগুন দিয়ে পোড়ায় দেওয়া হয়েছে, হাজার হাজার কর্মী তারা হয়েছে, এটা কি আসলে নতুন বাংলাদেশে কাম্য ছিল কিনা? না 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 ভাই, আমি আপনাকে বললাম না কিছুদিন আগে যে বিডার পরিচালক বলছিল যে বাংলাদেশে নতুন নতুন কর্মসংস্থান তৈরি হবে, বিভিন্ন বৈদেশিক ব্র্যান্ড আসবে। এটা তো হয় নাই, বরঞ্চ দেশে যে ব্র্যান্ড গুলো ছিল এগুলো চলে যাচ্ছে। আমি তো একটু আগে এই প্রশ্নের উত্তর আপনাকে দিলাম। হ্যাঁ, মানে বেকার সমস্যা আরো বাড়ছে আগের থেকে, আমরা বাট যারা অনলাইনে আছি। হ্যাঁ, আগের থেকে দেখেন ইনকাম কম না বেশি ইসলাম, একজনের থেকে আমরা ওভারঅল করতে পারি যে সেই বাট সময় আমি নিরাপত্তা বোধ ছিল, রাস্তাঘাটের নিরাপদ কেমন এখন? আহ, আমি আপনাকে নিজের কথা উদাহরণ দিই। আগে আমি আমার বাসা রাজশাহীতে যেখানে আছে, আমি আগে ফ্লাইওভারের নিচ দিয়ে আসতাম, এখনো আসি ফ্লাইওভারের নিচ দিয়ে। আগে ওখানে টহলরত পুলিশ থাকতো, মেট্রোপলিটন পুলিশ থাকতো। কিন্তু এখন এখন এরকম কোনো কিছুই আমার চোখে পড়ে নাই। বরঞ্চ দেখেন, আমি বেশি কিছু বলবো না, সবার ফেসবুকে মানে স্ক্রল করলেই কিন্তু নিউজ ফিড আসে। নিউজ ফিডে দেখেন মোহাম্মদপুরে বাড়িওয়ালা গুলো নাকি বাড়ি ভাড়ায় জন্য অর্ধেক ভাড়াতেও বাড়িওয়ালা পাচ্ছেন, মানে বাড়ি ভাড়া দেওয়ার মতো কোনো লোক পাচ্ছে না। তার তার মানে নিরাপত্তা নাই ওখানে। কিছুই নাই, একটা মানুষ বাইক নিয়ে যাচ্ছে, আপনি ইট মাইরে মাটি ফেলছেন, হ্যাঁ। সে মরে যাচ্ছে। কিছুদিন আগেই তো ভিডিওটা আপনি দেখলেন। তারপরে আমি আফজালকে ভাত খেতে খেতে মারা, তারপরে পাথর থেতলিয়ে হ্যাঁ, মারা, চাঁদাবাজি, দুর্নীতি, যে নতুন বাংলাদেশ চাওয়া হয়েছিল সেখানে চাঁদাবাজি কমছে কি বাড়ছে, এবং নিম্ন পর্যায়ে চাঁদাবাজি বা সবকিছু মিলায়ে তোমরা কি মনে করো যে নতুন সবকিছু বাংলাদেশের যে মিলায়ে আমি স্বপ্নটা শুধু মিলায় একটা কথা, চাঁদাবাজি চাঁদাবাজি বাড়ছে না কমছে, বা দুর্নীতি কমছে না বাড়ছে, বা চাকরির ক্ষেত্রে চাঁদাবাজি বা দুর্নীতি কমছে না বাড়ছে, যদি এক কথায় আমরা জানতে চাই? ভাই এক কথায় যদি বলেন, সবকিছুতে আমরা আগায় গেছি, দুর্নীতিতেও আগায় গেছি, মানে নিরাপত্তাহীনতায়ও আগায় গেছি। সবকিছু মিলাই আমরা অধঃপতনের দিকে আগায় গেছি ভাই, এক কথায় জবাব। এখন অনেকেই তো ধর্ম নিয়ে রাজনীতি করে, তোমরা কি চেয়েছিলে যে ধর্ম নিয়ে রাজনীতিটাও বাংলাদেশে এভাবে হোক? আসলে রাজনীতির জায়গায় ধর্মকে ব্যবহার করা কতটুকু যৌক্তিক বলে মনে করো রাজনীতির জন্য? দেখেন ভাই, ধর্ম দিয়ে রাজনীতি করলে সেই দল কখনোই ক্ষমতায় যাইতে পারে নাই, বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমি বলি। কিন্তু এখানে বাংলাদেশের মানুষজন অনেক, মানে সবাই কিন্তু তত জ্ঞানী না। তো এই গ্রাম অঞ্চলের মানুষগুলোকে আপনি যদি ধর্মের উছিলা দিয়ে বলেন যে এই দল ক্ষমতায় গেলে এইটা করবে ওইটা করবে, উম, সেই দল একটু অ্যাডভান্টেজ পাবে। কিন্তু দিন শেষে দেখেন কোনো উন্নতি নাই। ধর্ম নিয়ে রাজনীতি করলে সেই দল সাকসেস হইতে পারে না। আসলে সবার মধ্যে মুনাফিকি আছে বলে মনে করো কিনা তুমি, যেহেতু বেশ কিছু ঘটনা ঘটেছে? আমরা যদি একটি দলের, আমরা নাম নিব না, তাই একটি দলের একজন এমপি তার দল থেকে পদত্যাগ করালো, যে কাজগুলো সমাজের বৈরিতা হচ্ছে, তারপরে বলাৎকার, শিশু বলাৎকার, এইগুলো কি আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এইগুলো আমাদের মান সম্মান ক্ষুণ্ণ করে কিনা নতুন বাংলাদেশে? দেখেন ভাই, যাদের সম্পর্কে এই নিউজ গুলো হয়েছে তারা দেখেন বয়স মিনিমাম 40 ওভার, 45 এরকম। কিন্তু হ্যাঁ, আমি প্রথম থেকে আপনার সঙ্গে এর আগে আমার অফলাইন ডিসকাস হয়েছে যে ভাই বাংলাদেশের প্রেক্ষাপটে যদি তরুণদের সুযোগ দেওয়া হয়, দেন শেখ হাসিনা যদি তরুণদের সুযোগ দিত বেশি পরিমাণে, তাহলে কিন্তু অনেক নেতৃত্ব গড়ে উঠতো। হ্যাঁ। একটা বয়স থেকে মানুষ যখন বয়স হয়ে যায় তখন তার যে সেন্স, দুনিয়াটা আপগ্রেড হচ্ছে ভাই। কিন্তু হুম। আপনার একটা 25 বছর 30 বয়সে একটা শিক্ষিত মানুষের ধ্যান ধারণা, আর একটা মানে একটা ইন্ডিভিজুয়াল একটা দলের বয়স্ক মানুষ 45 বছর 50 বছর, তার ধ্যান ধারণা কি এক হবে ভাই? অবশ্যই না। এখন পৃথিবীর দিন যাচ্ছে, আপগ্রেড হচ্ছে। তো আপনি যদি তরুণদের সুযোগ দেন সেই পরিমাণ, তাহলে ওরা খুব ভালো করবে। আমরা দেখতে পাচ্ছি ভাই অনেক তরুণ এখানে উঠে আসছে ইদানিং কালে। তো আমার মনে হয় যে ভাই তরুণদের সুযোগ দিলে এই ঘটনাগুলো আর সামনে আসতো না। ধন্যবাদ একটা ডিফেন্সিভ উত্তর দেওয়ার জন্য। আহ, আমরা আবার একটু যেহেতু প্রসঙ্গ আওয়ামী লীগ না, তারপরেও আওয়ামী লীগ চলে আসে, কারণ হচ্ছে আওয়ামী লীগের
15 বছরের সাথে তুলনা হচ্ছে। এই 2 বছরে আমরা নতুন বাংলাদেশে কতটুকু পেলাম? ছাত্ররা যে আশা করেছিল বা ছাত্ররা যে স্বপ্ন দেখেছিল যে বাক স্বাধীনতা বাংলাদেশের, আজকে একটি শেখ হাসিনার অনলাইন একটা প্রেস কনফারেন্স হয়েছে এফসিসির পক্ষ থেকে, এশিয়ান আহ, সাংবাদিক ফোরামের পক্ষ থেকে। এটা বাংলাদেশের কোনো মিডিয়া প্রচার করতে পারবে না, এমন নিষেধাজ্ঞা ছিল, এবং কোনো মিডিয়া প্রচার না করার ফলেও 4-5টা পেজের মাধ্যমে প্রায় 45 মিলিয়ন মানুষ যোগ হয়েছিল সেখানে। আসলে কি বাক স্বাধীনতার এই যুগে কারোর মুখ রুদ্ধ করা বা কোনো কিছু রুদ্ধ করা সম্ভব কিনা, বা তোমরা নতুন বাংলাদেশে এই মুখ রুদ্ধ করার বাংলাদেশ চেয়েছিলে কিনা? ভাই দেখেন, আমি কিছুক্ষণ আগে একটা জরিপ পড়ছিলাম আপনি ফোন দেওয়ার আগে। তো এখানে দেখলাম যে এত পরিমাণ রেসপন্স পাইছে, মানে বলা বাহুল্য। তো শেখ হাসিনা কিন্তু এখানে ফেস দেখায় নাই। ফেস না না। দেখায় উনি কিন্তু ভয়েস অডিও কলের সাহায্যে লাইভে আসছে। তো সবাই উদগ্রীব ছিল যে ওনার ফেসটা হয়তো দেখতে পাবে, কিন্তু উনি দেখায় নাই। এটা দেখাইলে মনে হয় আরেকটু আরো ভালো রেসপন্স পাইতো। এই যে আপনি এরা বাক রুদ্ধ করছেন না, এরা বাক স্বাধীনতা হরণ করলেন না। একটা মিডিয়া বাক স্বাধীনতা প্রত্যেকটা নিউজ কভার করবে, আপনার দলের বিপক্ষে কোনো নিউজ কভার করতে পারবে না। সেটা আপনি যদি করেও ফেলে, আপনার হুমকি দিয়ে সাংবাদিক হেনস্থা করে নিউজটা ডিলিট করাই দিচ্ছেন। এটা তো স্বাধীনতার মধ্যে পড়ে না। আপনি এই নিউজগুলোর মধ্যে দেখেন সিএনএন, তারপরে বৈদেশিক আরো অনেকগুলো, আল জাজিরা থেকে আল শুরু করে জাজিরা, বিভিন্ন রয়টার্স। বিভিন্ন হ্যাঁ, বিভিন্ন মিডিয়া আছে দেখেন। ডোনাল্ড ট্রাম্পের দেশের মানুষ ডোনাল্ড ট্রাম্পের মানে বিরুদ্ধে নিউজ করতেছে। মানে মানে এটা নিয়ে ডোনাল্ড ট্রাম্পও অনেক খেপা, কিন্তু তবুও নিউজ একের পর এক ওনার বিরুদ্ধেই করছে। ওই দেশে বাক স্বাধীনতা আছে, কিন্তু আমাদের কি এটা আছে? মানে আমি লাস্ট পর্যায়ে শুধু এইটুকু বলবো, ভাই বাক স্বাধীনতাকে হত্যা করা হয়েছে। এত মানে সে মারা গেছে, আইসিইউতে থাকলে তো জীবিত হওয়ার চান্স থাকে, কিন্তু কোনো কিছু হত্যা করলে আর সেটা থাকে না। আমি এখন বলবো কি বাক স্ট্যাটাস স্বাধীনতা হত্যা হয়েছে। এখন কি স্ট্যাটাস ডিলিট করার মেসেজ আসে কিনা? এখনো স্ট্যাটাস ডিলিট করার আহ, ব্যাপার না, আসে কিনা? এরকম এরকম কোনো কিছু আমার সঙ্গে আজ পর্যন্ত হয়নি। আমার আমি প্রথমেই বলছি যে আমার অনেক বন্ধু রাজনৈতিক পরিবারের, কিন্তু আজ পর্যন্ত আমার কাছে কোনো স্ট্যাটাস ডিলিট করার আসে নাই। শুধু বাসা থেকে বলে এইগুলোর ব্যাপারে কথা না বলার জন্য। ও আচ্ছা আচ্ছা। এটুকু বলার কারণ হচ্ছে অনিরাপত্তা, তাই না? হ্যাঁ, বা আমার নিরাপত্তা পারিবারিক অবশ্যই। পারিবারিক পারিবারিক নিরাপত্তার কারণে। আহ, হ্যাঁ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কেমন মনে হচ্ছে? আমার থেকে তুমি একটু অর্থনীতির মধ্যে আছো, ভালো। বাস্তবিক অবস্থা কি মনে হচ্ছে? ভাই, কখনো আপনি যদি বাজার করতে যান, কখনো কখনো 500 টাকায় ব্যাগ ভর্তি বাজার হবে, কখনো কখনো তো 5,000 টাকাও আপনার মানে পকেট থেকে চলে যাবে বাজারের ব্যাগ ভর্তি করার জন্য। তো আমি শুধু এইটুকু বলবো যে তখন আমরা গ্যাসের দাম কত ছিল, সিলিন্ডার গ্যাস এখন কত, এটা আমি বলবো না, মানুষজনই বলবে। তখন আপনার পেট্রোলের দাম কত ছিল, এখন পেট্রোলের দাম কত, মানুষই বলবে। তো বিদ্যুতের অতিরিক্ত আমি বিল। হ্যাঁ, এইগুলা সম্পর্কে ভাই মানুষজন অতিষ্ঠ। জনজীবন এখন মানে খুবই সাধারণ মানুষজন নাভিশ্বাস উঠে গেছে ভাই। আমি আমার সাথে তোমার যে সম্পর্ক, রাত 2টার সময় তোমারে ডাকতাম, তুমি বাড়ি থেকে উঠে চলে আসতে, যে এখন ভাই আমরা দুজন, মানে আমাদের কাছে থাকলে না থাকলেও 2 লাখ 2.5 লাখ 3 লাখ টাকার একটা গাড়ি থাকতো, আমরা দুজন থাকতাম, হ্যাঁ আমাদের কাছে মোবাইল থাকতো, টাকা পয়সাও কম বেশি থাকতো, 2-4 হাজার চলার মতো টাকা থাকতো, বেশি টাকা থাকতো না, তোমার কাছে 1,000, আমার কাছে 500, এরকম, বা দুজনের কাছে 2-1 হাজার। এই যে একটার সময় উঠে চলে আসতে, ওই সময়টা নিরাপদ বাংলাদেশ ছিল কিনা, বা এখন যদি আমরা ওই সিচুয়েশনে থাকতাম, একটা সময় কি তুমি আমার একটা ফোনে ওই যে মাঠের মধ্যে চলে যেতাম আমরা করোনা রোগীর সিলিন্ডার নিয়ে, এটা কি এখন সম্ভব এই বাস্তবতায়? না 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 না, দেখেন হাসান ভাই, আমি আর আপনি আমার মনে হয় একটা কাকিলাদহ না কোথায় যেন অনেক রাত্রে আমরা মাঝিহাট মাঠের মধ্যে, মাঝিহাট মাঝিহাট হ্যাঁ, মাঝিহাট। সিলিন্ডার নিয়ে গেলাম। ওই রুগী অবশ্য পরবর্তীতে আমরা বাঁচাইতে পারি নাই। হ্যাঁ, মানে হাসপাতালে নিয়ে গেছিলাম প্রত্যেকটা রাত্রে। প্রত্যেকটা মানুষই আমাদের কাছে ইম্পর্টেন্ট ছিল। তখন আমরা জীবনের ভয় না পেরে, এমনও লোক আছে, আমি রিপিট করব, আপনার মনে আছে, বলছে আমার জমি জায়গা বাপ তুমি লিখে নাও, আমাকে একটু সিলিন্ডার এনে দাও, আমি একটু নিঃশ্বাস নিই। তো দেখেন ভাই, হ্যাঁ, ওই সময় আমরা কিসের জন্য এত রাত্রে চলে যাইতে পারতাম? একদম মন থেকে নিরাপত্তা। বলতে, আমি কোনো দলের বিরুদ্ধে কথা বলছি না, পক্ষেও বলছি না। তখন
কল্পনাও করি নাই যে এই রাত করে গেলে পুলিশ মানে মানুষজন ধরবে, ছিনতাই করবে, এরকম কল্পনাও করিনি ভাই। একদম, আমি যদি বলি ভাই, কসম করে বলবো এরকম ভাবিও নি, কিন্তু এখন আমার দুইবার ভাবতে হবে ভাই। তার মানে তুমি কি বলতে চাচ্ছ যে তুমি আইন শৃঙ্খলা বা সার্বিক দিক থেকে যে কথার ভাষায় একজন জুলাই যোদ্ধা হিসাবে কি বলো যে তুমি আগে অনেকটা ভালো ছিলে? অনেকে কমেন্ট এটা করছে। ভাই আমি তো নিজেই কমেন্ট করি ভাই, যে আগে অনেক ভালো ছিলাম, এখন ভালো নাই। এটা সঠিক কথা বলতেছি ভাই। আহ, আমরা একটু আমাদের এলাকার যদি কথা বলি বা ইন জেনারেল, যে নতুন বাংলাদেশের জন্য যারা যুদ্ধ করেছিল বা অনেকে রাজনীতির সাথে যুক্ত হয়ে গেছে, রাজনীতির বাইরে যে সাধারণ মানুষগুলো রাস্তায় নেমেছিল শেখ হাসিনা পতনের, তাদের স্বপ্নটুকু কি আসলে স্বপ্নই থেকে গেছে কিনা? আমি একদম শেষে চলে এসেছি, আমরা শেষ করব। আহ সেই স্বপ্নটুকু বাস্তবায়ন কি নাহিদ হাসনাতরা করেছে তারা দায়িত্ব থেকে? বা এই যে ছাত্রদের ঘাড়ের উপরে তারা উঠে যে মবের কালচার তৈরি করেছে, ভবিষ্যতে এই কালচার কতটুকু বাংলাদেশের জন্য হুমকি হবে বলে তুমি মনে করো? একদম শেষ পর্যায়ে আমরা। হ্যাঁ ভাই, এই আন্দোলনে অনেক মুখ মানে আমাদের সামনে আসছে, কিছু মুখ আমরা ভালোভাবে সেভ করে নিছি যে এরা ভালো, কিছু মুখ আমরা ঘৃণা করে শুরু করেছি যারা পদ মানে পর্দার আড়ালে ছিল, আসার পরে ভাবছি, দেখছি এদের মুখোশ আলাদা। যেমন ভাই, এই এই আন্দোলনে আমি বলবো ইন্ডিভিজুয়াল যদি কেউ কাউকে ভালো লাগে, তার মধ্যে কিছু মুখের কথা যদি বলা হয়, আহ হাসনাত আব্দুল্লাহ একটা, তারপরে হাদি ছিল, উনি মারা গেছে। তো অল্প কিছু মুখ যেগুলা ইন্ডিভিজুয়াল ভালো লাগে, যারা রাজনৈতিক কথা খুব কম বলে কিন্তু কাজ করে। আবার কিছু কিছু মুখ যারা ফালতু কথা বেফাস মন্তব্য করে এবং ক্রিপ্টোকারেন্সি কিনে একদম অ্যাকাউন্ট লোড করে ফেলছে। হুম। এনসিপির মধ্যে এরকম আহ, কারা, তাদের নাম আমি বললে হয়তো চিনতে পারবেন। মানে এনসিপি তো, তাই না, আসিফের কথাই যদি বলি ভাই, ওর কি ও অবস্থান আগে ছিল, কি, বর্তমানে কি অবস্থা তার? ভাই ওর অ্যাকাউন্ট কিছুদিন আগে হচ্ছে একটা ওয়েবসাইট আছে, ওখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেট নিয়ে ওখানে অ্যানালাইসিস করে। তো বাংলাদেশিদের মধ্যে মানে সবচাইতে মানে সরকার পতনের পরপরই যখন নতুন সরকার ইন্টেরিয়াম দায়িত্ব নিল, তখন ক্রিপ্টোকারেন্সির বাজারে হঠাৎ একটা বিধ্বংসী মানে কেনা বেচা শুরু হয়। তো ক্রিপ্টোকারেন্সি লেনদেন আপনি জানেন ব্লক চেইন প্রযুক্তির মাধ্যমে হয়, যেগুলা সচরাচর এইগুলা আমাদের লোকচক্ষুর আড়ালে হয়। তো এই আসিফ, এক নিয়ে আমি জানি না যে কেন তদন্ত হয় না, যে সাকিব আল হাসানকে খেলতে দিল না। সাকিব রাজনীতির বাইরের সাকিবকে আলাদা ভাবে মাপবেন আপনি, রাজনীতির সাকিবকে আলাদা ভাবে মাপবেন। তো একটা ভালো মানুষ আর একটা ভালো খেলোয়াড় যদি আলাদা ভাবে না ডিপেন্ড করতে পারেন, তাহলে তো আপনি ভাই কিসের কি। ও প্রকাশ্যে বলতে আমি বেঁচে থাকাকালে সাকিব খেলতে পারবে না। ও ও এত পরি মানে ও আগে কিভাবে ওর লাইফ স্টাইল ছিল আর এখন কি, ও 12,000 টাকা জুতা পরে, ওর ঘড়িটার দাম 52,000 টাকা, ও ফোন চালায় 1.5 লাখ টাকার ভাই। ওর ইনকাম সোর্স কি, সোর্স অফ ইনকাম, এই সোর্স অফ ইনকাম যদি না দেখাইতে পারে, তাহলে হইলো না তো ভাই কিছু। আমাদের একজন শিক্ষক টিটু ভাই একটি কমেন্ট করেছে, আমি পড়তে যাচ্ছি, লোক চালাতে পারছি না। অতিথি অত্যন্ত সত্যবাদী এবং স্পষ্টভাষী বলে তোমাকে অভিনন্দন অনেক জানিয়েছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আহ অনেকেই আসলে কমেন্ট করেছে, আমরা পরবর্তীতে এগুলো দেখবো। আহ আসলে আমরা একেবারে শেষের পথে। ভবিষ্যৎ কি মনে হচ্ছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের এই 7.5 কোটি মানুষ তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে আওয়ামী লীগ করে, এদেরকে বাদ দিয়ে কি নতুন বাংলাদেশ গঠন করা সম্ভব? তোমরা না না, আন্দোলনকারীরা কি আমি, মনে করো? না ভাই, আন্দোলনকারী, আমি একটা সিঙ্গেল পার্সন হিসেবে আমি বলবো আওয়ামী লীগ একটা বড় দল। আওয়ামী লীগকে বাদ দিয়ে আপনি কখনোই বাংলাদেশের একটা স্বয়ংসম্পূর্ণ রাজনীতি কল্পনা করতে পারবেন না। কারণ আমি একটু আগেও বলেছি আওয়ামী লীগের একটা বড় ফ্যান বেস আছে। এই ফ্যান বেস আপনি বাদ রেখে আপনি তো তাহলে জুলুম করছেন ভাই। আর জুলুমকারীরা একদিন না একদিন ধ্বংস হয়। শেখ হাসিনা কিছু জুলুম করছে বলে আপনি জুলুম করলেন, তাইলে তো কিছু হইলো না। আপনি স্যাক্রিফাইস করলেন, সেও স্যাক্রিফাইস করলো। এইগুলা ভাই নিষিদ্ধ করার দাবি করছে কারা? এগুলা কি সাধারণ মানুষজন দাবি করছে যে নিষিদ্ধ করা হোক? এগুলা করছে রাজনৈতিক কিছু দলের কিছু স্পেসিফিক মাথা। এনারা নিষিদ্ধ ভাই, নিষিদ্ধ করলে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আগ্রহ আরো বেশি। এটা আপনি মানেন কিনা আমি জানি না।
আসলে ভোটের মাধ্যমে যদি জনগণ প্রত্যাখ্যান করত, তাহলে আওয়ামী লীগ হয়তোবা কামব্যাক করার সুযোগ ছিল না। কিন্তু যেহেতু নিষিদ্ধ করে তাদের রুদ্ধ করা হচ্ছে এবং তাদেরকে ঘরে থাকতে দেওয়া হচ্ছে না, বিভিন্ন ধরনের অত্যাচার মামলা ইত্যাদি ইত্যাদি বিষয় তো আছে, জেল হত্যা হচ্ছে, নদীতে যে লাশগুলো পাওয়া যাচ্ছে প্রতিনিয়ত, খবরের বাইরে থাকলেও আমাদের মোবাইল মিডিয়াতে সেগুলো চলে আসে। এবং জুলাইয়ের পরে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, আওয়ামী লীগের কর্মীদেরকে ধরে নিয়ে এসে মাকে মেরে ফেলা, বাবাকে মেরে ফেলা, এগুলো নেটে কিন্তু আমরা গণমাধ্যমে না আসলেও নেটে আসে। এইগুলো তোমরা জুলাই যোদ্ধারা কি সমর্থন করো যে জুলাই না ভাই, একটা আন্দোলনের মাধ্যমে মারা গেছে আমাদের 850 জন? যদিও 850 জন খাতা কলমে, আমি সেটাই বলবো, 1400 জন বলা হয়, কিন্তু সেখানেও কিন্তু দেখো যে কাগজ কলমে দেখানো হয়নি। আমরা সরকারি হিসাবে 850 ভাই জন বলা হয়েছে। জুলাইয়ের, ভাই দেখেন জুলাই ওই একটা চেতনা, এই হ্যাঁ, চেতনার বহির্প্রকাশ এইগুলা না। দেখেন আওয়ামী লীগের একটা, ছাত্রলীগের একটা নেতা জেলে আছে, একটা মানে কিছু 3 ঘন্টার জন্য মনে হয় জানাজায় যাওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছিল, কিন্তু উনাকে জানাজায় যাইতে দেয় নাই। এইগুলা থেকেই তো বহিঃপ্রকাশ হচ্ছে যে ভাই ওই বৈষম্যহীন বাংলাদেশটা এখনো হয় নাই। দেখেন ইনাকে 3 ঘন্টার জন্য যদি জানাজায় যাইতে দিত, এটা কি বিশেষ কোনো ক্ষতি হয়ে যাইতো ভাই? না, আমি ওইটাই বলছি যে এরপরে যে শত শত মানুষের আমরা হিসাব দিতে পারবো, সেটা অন্য অনেক বড় হিসাবে চলে যাবে, সময় লাগবে। আমি সংক্ষেপে বলি, প্রশ্নটা জানতে চাই যে নদীতে অহরহ লাশ পাওয়া গেছে এবং এই যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, এটা কি আসলে সরাসরি এই হত্যাকাণ্ডগুলো তোমরা সমর্থন করো কিনা? ভাই হত্যাকাণ্ড কখনোই কোনো দলই আমার মনে হয় না সমর্থন করে, কিন্তু হত্যাকাণ্ড গুলো হচ্ছে কেন, এগুলোর সুষ্ঠু তদন্ত যদি আপনি না করেন তাহলে তো আরেকটা হবেই, ধামাচাপা হয়ে যাচ্ছে। তখন একটার পর একটা আপনি বিচার করছেন না। একটা হত্যা করার পরে যদি হত্যাকারী ধরা পড়ে, তাহলে আরো মানুষজন তো সজাগ হয়ে যাবে, আরো হত্যাকারী যদি থাকে তাইলে তো আর তারা সাহস পাবে না। একটা ধর্ষণ হওয়ার পরে যদি আপনি সেটার জন্য আহ বিচার না করেন, সেটার জন্য প্রতিরোধ গড়ে না তোলেন, তাহলে তো আরেকটা ধর্ষণের প্রতি আপনি সদয় হইলেন, তাহলে আরেকটা ধর্ষণ তো হবেই ভাই। এই জন্য বিচারিক ব্যবস্থা যদি হার্ড না হয়, তাহলে একটা দেশ তো কোনোভাবেই চলতে পারে না। এখন হচ্ছে ওই যে পাথর দিয়ে একটা ব্যবসায়ীকে মেরে ফেলা হলো জনসম্মুখে, পাথর দিয়ে, মনে আছে? হ্যাঁ আর ভাই মনে একটা আছে। বিষয় হচ্ছে ভাত খাওয়াইতে খাওয়াইতে আফজালকে হত্যা করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। এটা এবং আমাদের রাজশাহীতে, ফাউন্ডেশন থেকে ভাই হ্যাঁ আমরা হ্যাঁ বিরোধী হ্যাঁ, একটা পেয়েছিলাম। আমি সেখানে ছিলাম। যে রাজশাহীতে একজন ছাত্রলীগের পঙ্গু কর্মী, সে পানি, মেয়ের ওষুধ কেনার জন্য বাইরে এসেছিল, তাকে পিটিয়ে মারা হয়েছে। এই ভিডিওটা আমার মনে হয় তুমি নিজেও দেখেছো, যেহেতু রাজশাহীতে থাকো। আহ, এই যে হত্যাকাণ্ডগুলো, মব সৃষ্টি করা কতটুকু বাংলাদেশের জন্য ক্ষতি, তোমরা কি এই মবের বাংলাদেশ আন্দোলনকারীরা চেয়েছিলে কিনা জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে, এক কথায় জানতে চাই। না ভাই কখনোই আমরা, আমি প্রথমেই থেকেই আপনাকে বলছি বৈষম্যহীন একটা বাংলাদেশ আমরা চাইছিলাম, যার প্রতিফলন আমরা এখনো পর্যন্ত এক ছিটে ফোঁটাও দেখতে পারি নাই। এরকম কোনো কিছুই আমরা কখনোই, আমি পছন্দ করি না। আমার মনে হয় না কোনো সঠিক নাগরিক, সুষ্ঠু মস্তিষ্কের কেউ এরকম মবের পক্ষে রায় দিবে। মব এমন একটা জিনিস, আপনি সাধারণ মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কিংবা আপনাকে কোনো কুকুর তাড়া করছে, আপনি ভয়ে দৌড়াচ্ছেন, কিন্তু আরেকজন হুম। পিছন থেকে বলছে ছিনতাইকারী। আপনি দৌড়াচ্ছেন জানের ভয়ে, কুকুরের ভয়ে, কিন্তু আরেকজন বলছে ছিনতাইকারী পালাচ্ছে ধর। কতটা ভয়াবহ একটা জিনিস ভাবতে পারছেন? আপনি মারা গেলেন মানুষের ধোলায়ে, কিন্তু আপনি জানলেনই না আপনি কিসের জন্য মারা গেলেন। এই 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 বাংলাদেশ কি ডক্টর ইউনূসের সময় হয়েছে, যে বাংলাদেশের শুরুটা, এই যে কালচারটা, এই কালচার কি তুমি মনে করো যে সেনাবাহিনী মাঠে থাকার অবস্থায়ও 2 বছরের বাংলাদেশে যা হয়েছিল, বা 2 বছর আইন শৃঙ্খলা, এগুলো কি ডক্টর ইউনূস সরকারের ব্যর্থতা কিনা? ডক্টর ইউনূস এই জাতিকে হত্যা করেছে 50%, আর বাকি 50% হত্যা হচ্ছে অলরেডি। তো আমি বলবো ভাই, লাইফটা অনেক বড় হয়ে গেল, আমি সংক্ষেপে শুধু এইটুকু বলবো, হ্যাঁ, কোনো সিটে ফোটা বাস্তবায়ন তো হয়ই নাই, বরঞ্চ অধঃপতনের দিকে গেছে। মনে করেন আপনি একটা নেশাগ্রস্ত মানুষ, রিহ্যাবে গেছেন, আগে শুধু খাইতেন সিগারেট কিংবা ইয়াবা, কিন্তু এখন আপনি বাকি নেশাগুলো শুরু করছেন, ফেন্সিডিল, বাকি এলএসডি, হ্যাঁ, বিভিন্ন বুঝতে ধরনের পারছি। মরণঘাতী নেশা। আমার কথাটা হয়তো অডিয়েন্স বুঝতে পারছে, মানে ভালোর দিকে না যায় আপনি ভালো করতে গেলেন, কিন্তু আপনি আরো খারাপ হয়ে গেলেন ভাই। ইচ্ছা ইচ্ছা করলে কি তারা সেনাবাহিনীকে অ্যাক্টিভ করে, মানে 5 তারিখের পরে 2-3 দিন একটা ঝামেলা ছিল হয়তোবা,
সরকার ফন্ড করার পরে সেনাবাহিনীকে অ্যাক্টিভ করে বাংলাদেশকে পরিবেশ শান্ত করে যে দল করুক না কেন আইনের প্রয়োগে তাদেরকে শাস্তি দেওয়া হবে এমন করে এই যে করা যেত কিনা, তাহলে কি নতুন বাংলাদেশের শুভ সূচনা হতো কিনা? ভাই আমার সবচাইতে মনে হয় ডক্টর ইউনূস যদি ক্ষমতায় না যায়, এটা হচ্ছে ফখরুদ্দিনের আমলের মতো। ফখরুদ্দিন যেভাবে দায়িত্ব নিছিল, তখন দুই সরকারই ছিল মানে হার্ড দুই দলের, ইনস্ট্রাকশনের মধ্যে, হ্যাঁ, দুই দলই জেলে ছিল। তো আমার মনে হয় এখানে সবচাইতে বড় ভুল সাধারণ মানুষজন ইউনূসকে দিছে। এখানে যদি সেনাবাহিনীর হাতে ক্ষমতা যেত, সেনাবাহিনী যদি মানে তারা মায়ানমারের মতো ক্ষমতা নিয়ে হ্যাঁ হ্যাঁ, তারা সেনাবাহিনী মানুষজনকে কিন্তু শার্ট অ্যাক্টিভ করতো। করেছে, তারা সেনাবাহিনীকে অ্যাক্টিভ করেছে। যদি আমি একটা প্রশ্ন করি, হ্যাঁ, আহ, যদি শেখ হাসিনার বিচার করছে ট্রাইব্যুনালে জুলাই হত্যাকাণ্ডের জন্য, শেখ হাসিনা সরকারে ছিল, তার নির্দেশে হত্যাকাণ্ড বা পুলিশ প্রশাসনে গুলি চালিয়েছে ইত্যাদি, তাদের বিচার হচ্ছে। তারাও কিন্তু যদি ইউনূসের আমলে গোপালগঞ্জে তারা কিন্তু সেনাবাহিনীকে অ্যাক্টিভ করেছে। বাংলাদেশে কোথাও সেনাবাহিনী অ্যাক্টিভ না থাকলেও গোপালগঞ্জে কিন্তু এনসিপি কে বাঁচানোর জন্য সেনাবাহিনী অ্যাক্টিভ ছিল, ওখানে 5 জন মারা গেছে। এই 5 জন মানুষের মৃত্যুর দায় আসলে কার? এখন ভাই আমি একটা কথা বলি, আমি যেহেতু কোনো দলেরই না, আমার সেহেতু কোনো দলের বিপক্ষে বলার জন্য কোনো ভাবা লাগবে না। সো আমি বলবো, যখন আপনি দেখছেন এত বড় একটা জেলা গোপালগঞ্জ, যেহেতু শেখ হাসিনার আবাসস্থল, আপনি ওই জায়গায় একটা মানুষ 17 বছর ক্ষমতায় ছিল এবং তার নিজের গ্রামে আপনি যাচ্ছেন মানে তার বিরুদ্ধে বলার জন্য। এখানে তো ভাই আমি নিজেই জানছি যে এখানে বড় ধরনের একটা হুমকি আছে। আপনি কেন নিজের দলের নেতাকর্মীদের বিপদে ফেলবেন ভাই? আমি তো এখানে বলবো যে এনসিপির দলেরও এখানে দায় আছে, কারণ এখানে ওনারা না, আমি নিজেরা আমার যায়। আমার আমার প্রশ্নটাকে মনে হয় তুমি এড়িয়েছো। সারা 2 বছরের আসলে নেটওয়ার্কের সমস্যা, আমরা লাইভটি শেষ করে দিব, দীর্ঘ সময় হয়ে গেছে। আহ, শেষ মুহূর্তে হয়তো বা লাইনটি কেটে গেছে, অথবা আমাদের অতিথির অনেক সমস্যা। লাস্ট একটা প্রশ্নই ছিল আমাদের লাইভ একেবারেই শেষে। সুপ্রিয় দর্শক, আমরা আজকে 5ই আগস্ট, আমি জানি না আসলে কী হয়েছে, বছর পূর্তি 2 বছর পূর্তিতে একজন জেলায় যোদ্ধাকে নিয়ে এসেছিলাম যে সক্রিয় আন্দোলনের সাথে ছিল। আমরা লাস্ট প্রশ্নটি তাকে করতে পারলাম না, তাও সে সুন্দর উত্তর দিয়েছে। আমরা মাঝে মধ্যে এমন লাইভ করব, যেহেতু শেষটি আমরা 1 মিনিট ওয়েট করি যে ইসলাম আছে কিনা দেখি কেমন। যারা এতক্ষণ ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যারা সমালোচনা করতে পারেন, দ্যাটস নট ম্যাটার। 30 সেকেন্ড আমরা থাকবো। কোনো সমস্যা হয়েছে কিনা? আসলে আমাদের অতিথিদের কথা আপনারা শুনেছেন, এখন ফোন বন্ধ হয়ে গেছে, রানিংয়ে ছিল, অনেক সময় আসলে হয়েছে। আপনারা সবাই তার কথা শুনেছেন, শেষটি হয়তো বা সব কথার উত্তরই দেওয়ার চেষ্টা করেছে। আমিও আমার এই প্রশ্নগুলো কোনো স্ক্রিপ্ট করা না, আমরা মন থেকে যা এসেছে জিজ্ঞেস করেছি। আপনার মতামত আপনার কমেন্ট বক্সে দিতে পারেন, এবং যে কেউ যে কোনো সময় আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে হতে চাইলে আমরা তাকে অতিথি হিসাবে নিয়ে আসবো। যে কেউ আসতে পারেন, তাকে আপনার কথা বলতে পারেন, আপনার কথা তুলে ধরতে পারেন, মানুষ সেটার বিবেচনা করবে। জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সেই সাথে নতুন বাংলাদেশে যারা স্বপ্ন দেখেছিলেন কতটুকু পূরণ হয়েছে কিনা সেই বিচার আপনারাই করবেন। এখানে অনেকেই কমেন্ট করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। যারা শেয়ার করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। যারা দেখছেন সবাইকে ধন্যবাদ। তবে নিজেরাই জানেন যে কতটুকু বাংলাদেশ পেয়েছি। অন্যান্য দিন, সামনের দিনে অন্যান্য অতিথি নিয়ে আবার কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমাদের কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।